হৃদয়ের মায়াজাল পর্ব ২০। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। তীব্র খচখচ আর গা চুলকানিতে গাঢ় ঘুমটা হালকা হতে শুরু করলো মায়ার। ঘুমের মধ্যে শরীরে জ্বালা পোড়ার অনুভূতি হতেই কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করলো তাতে। গাঢ় ঘুমের রেশ কাটাতে না পেরে পাশে ফিরে শুতে চাইলে বুঝলো কোথায় যেন একটা ঢুকে পড়ছে ধীরে ধীরে। শরীরে অদ্ভুত কিছুর উপস্থিতি পেল ঘুমের মাঝেই, যেটা শরীরের জায়গা জায়গায় চুলকানির রেশ বৃদ্ধি করছে। বিশেষ করে নাকে, মুখে, কাঁধে চুলকানির রেশ অনেকটা ঠাহর করতেই গাঢ় ঘুমটা ধীরেই হালকা হতে লাগলো মায়ার। বিরক্তি প্রকাশ করে ঘুম ঘুম চোখ টেনে খুলতে গিয়ে পলক ঝাপটে মুহূর্তেই চোখ খিচে বন্ধ করে নিল চোখে কিছু লাগাতে। অলস ভঙ্গিতে আবারও মায়া একইভাবে চোখ খুলতে গিয়ে নিজের অবস্থান পেল অন্ধকার কিছুর ভিতর। কোথায় আছে সেটার ধারণা তৎক্ষণাৎ করতে পারল না ও। মায়ার ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত হতে বেশ কয়েক সেকেন্ড সময় ব্যয় হলো নিজের অবস্থান নিয়ে। তখনও থম মেরে শুয়ে রইল নিষ্ক্রিয় মস্তিষ্কে। অন্ধকার জগতে শুয়ে থেকে অলস ভঙ্গিতে তাকিয়ে রইল অল্প আলোয় উকি দেওয়া সেই সূর্যের রশ্মির দিকে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর মায়া যখন অলস ভঙ্গিতে উঠে বসতে চাইল, নিজের শরীরের তীব্র চুলকানি অনুভব হতে, কিন্তু উঠে বসতে গিয়ে যখন নিচের দিকে ডেবে যাচ্ছিল শরীর, তখনই মায়ার মস্তিষ্ক ভয়ে তড়াক করে জেগে উঠল আশপাশটা নিয়ে। ভয়ার্ত মায়া নড়াচড়া বন্ধ করে সতর্ক হলো। ঘুমের রেশ কাটিয়ে খোলা চোখে আশপাশটা তাকাতেই বুঝলো মায়া কোনো মচমচে পাতার স্তূপে ঢুকে যাচ্ছে। ঘুমের রেশ কাটিয়ে খোলা চোখে আশপাশটায় তাকাতেই বুঝলো মায়া কোনো মচমচে পাতার স্তূপে ঢুকে আছে। সাত সকালে মায়া গায়ে পাতার বিষয়টা বুঝলো না। রাতের কথাও তেমন মনে করতে পারছে না। শুধু ভয়ার্ত ভঙ্গিতে নিজের শরীর থেকে পাতার স্তূপ সরাতে সরাতে কানে বাজলো মানুষের তীব্র কোলাহল আর মাথার উপর কিসের যেন গমগমে শব্দ। মায়া তৎক্ষণাৎ ধরতে পারল না এত শব্দগুলো কিসের। ভয়ার্ত মায়া শুধু আতঙ্কিত হলো নিজেকে নিয়ে। মায়ার মনে হলো সে রাতে নিজের বিছানায় শুয়েছিল, কিন্তু সকালে উঠে নিজেকে কোনো এক পাতা ঘেরা বিছানায় পাওয়াটা চারটেখানেক কথা নয়। মায়ের ধারণা ওকে কোনো এক দুষ্টু বজ্জাত জিনের দল উঠিয়ে নিয়ে এসেছে নিজের আস্তানায়। সেজন্য মায়া এই জঙ্গলে পড়ে। আচ্ছা, মায়ার সাথে যে জুই রাতে ঘুমিয়েছিল, ওকে কি ধরে এনেছে দুষ্টু জিনের দল, নাকি মায়াকে একাই আনলো? আতঙ্কিত মায়া নিজের গায়ের পাতার স্তূপ যত সরাতে চাইল, ততই নিচে গহীনে প্রবেশ করতে লাগলো। মায়ার শত চেষ্টাতেও আরো দেবেই যাচ্ছিল নিচের দিকে, যার ফলে মায়ের পুরো শরীর হারিয়ে গেল শুকনো পাতার নিচে। শুধু অল্প মাথা বের করে থাকলো খোলা আকাশের দিকে তাকিয়ে। মায়া ছটফটের মধ্যে দেখলো মাথার উপর আকাশে বেশ কিছু হেলিকপ্টারের উপস্থিতি। আতঙ্কিত মায়া আরো আতঙ্কিত হলো নিজেদের অবস্থান অপরিচিত কোনো এক জঙ্গলে দেখে। মায়া আশপাশটা আতঙ্কিত চোখে ঘুরে তাকাতে তাকাতে রাতের ঘটনাগুলো মনে করতেই অস্থির উত্তেজিত মনে আশেপাশে রাফাকে খুঁজলো। রাতে দুজন একই সাথে পাহাড় থেকে লাফ দিয়েছিল। মায়া যদি বেঁচে থাকে, তাহলে রাফা ও মায়ার আশেপাশে কোথাও থাকার কথা। ডুবন্ত পানিতে ডুবে মানুষ যেমন অল্প মুখ বের করে মাথা ভাসিয়ে রাখে, ঠিক তেমনি মায়া নিজের অল্প মাথা ভাসিয়ে আশেপাশে হাতড়িয়ে রাফাকে খুঁজলো অস্থির গলায় ডেকে। কয়েক সেকেন্ডের ব্যবধানে মচমচে পাতার ভেতর রাফার অবস্থান পেয়েও গেল মায়া। রাফার হাতে হাতে আঁকড়ে পাতার উপর সাঁতার কাটার মতন টানতে লাগলো উপরে তুলতেছে। কিন্তু মায়া রাফার হাতে যত টানছে ততই যেন পাতার ভিতর ডুবে যাচ্ছে ঠাঁই না পেয়ে। মায়া বুঝলো এইভাবে ওরা এই খাত থেকে উঠতে পারবে না, বরং আরো গহীনে ডুবে গেলে ওঠা মুশকিল হবে দুজনের। মায়া রাফার হাত আঁকড়ে স্থির হতে হতে রাফাকে ডাকলো উঁচু গলায়। অল্প সময়ের ব্যবধানে রাফারও হুঁশ ফিরল মায়ার মতন। এত উপর থেকে পড়ে দুই বান্ধবী বেঁচে আছে সেই খুশিতে আত্মহারা হয়ে রাফা পাতার উপর দিয়ে মায়াকে ঝাপটে জড়িয়ে ধরলেই মায়া তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল আতঙ্কে, এই এই খবিস মাইয়া, ছাড় আমারে। পাহাড় থেকে পইরা না মরলেও এখন নিশ্চিত মরবো তোর কারণে।
ভালোবাসা পরে দেখাস, আগে নিজের জান বাঁচাইয়া লই। ছাড়। মায়ের আতঙ্কিত কথায় রাফা তৎক্ষণাৎ মায়াকে ছেড়ে দিতেই বুঝলো সত্যি সত্যি ওরা যত নড়াচড়া করেছে ততই যেন পাতার ভেতর ডুবে যাচ্ছে। মায়া রাফা দুজনই আশেপাশে তাকালো উপরে উঠতে চেয়ে, কিন্তু উপরে ওঠার মতন কোথাও কোনো রাস্তা খুঁজে না পেয়ে বুঝলো ওরা হয়তো বিশাল কোনো খাদে পড়েছিল রাতে। সেই খাদ কতটা গভীর জানা নেই, তবে পানিবিহীন শুকনো খাদে পাহাড়ি গাছের পাতা পড়ে জমে জমে সমতল ভূমির মতন হয়ে আছে। হুট করে দেখে বোঝার উপায় নেই এটা কোনো ভয়ঙ্কর খাদ হবে, অথচ ভাগ্য করে এই খাদই আজ মায়াদের জীবন বাঁচালো। আবার এই খাদ থেকে দ্রুত ওঠার রাস্তা না পেলে তাহলে এই খাদই আজ মায়াদের মরণের কারণ হবে। দুই বান্ধবী জীবন বাঁচাতে চেয়ে নড়াচড়া করলো। ভাসমান পাতার উপর স্থির থাকার চেষ্টা করতেই রাফা আতঙ্কিত মুখে রাফাকে বলে উঠল, মায়া, এখান থেকে আমরা বের হব কিভাবে? চারপাশে এত পাতা দেখে মনে হচ্ছে আমরা বড়সড় কোনো পাতার খাদে পড়েছি। এখন উঠবো কিভাবে? রাফার মতন মায়া নিজেও আতঙ্কিত নিজেদের অবস্থান নিয়ে। এই খাদ থেকে বেঁচে উঠবে কিভাবে জানা নেই, কিন্তু এর মাঝেই রাফার কথায় মায়া বিরক্ত হয়ে বলল, কিভাবে উঠবো আবার? এই যে দেখ, তোর মাথার উপর আমার জামাইয়ের হেলিকপ্টার ঘুরে, দেখেছিস? এই হেলিকপ্টারে চড়ে আমি একা উপরে উঠবো আর তোকে পাতার ভিতর কবর দিয়ে যাব। রাতে চিল্লাচিল্লি করছিলি না, মায়া আমি মরতে চাই না, বাঁচতে চাই। তো এখন বেঁচে থাকে এই পাতার সাথে, আমাকে বলছিস কেন? মায়ার হেলিকপ্টারের কথাটা এমনি বলেছিল রাফাকে রেগে। মায়ের ঘুণাক্ষরেও ধারণা ছিল না সত্যি সত্যি হৃদ হেলিকপ্টার নিয়ে ওর সন্ধানে ঘুরে বেড়াবে পাহাড়ের বুকে, বা মায়ের মাথার উপর ঘুরতে থাকা হেলিকপ্টারগুলো সত্যি ওর জামাইয়ের হবে। মায়ের হেলিয়ে কথাগুলো সত্যি হয়ে দাঁড়ালো। মায়াদের মাথার উপর ঘুরতে থাকা এক ক্যাপ্টেনের চোখে পড়ল খাদের অতলে থাকা মায়া আর রাফার অল্প মুখটা। নড়াচড়ার সন্দেহবশে তৎক্ষণাৎ হেলিকপ্টার ঘুরে গেল মায়াদের আশেপাশে। রাফা তখন মায়ার কথায় বোকা হয়ে মায়ের দিকে এগিয়ে এসে শরীর ঘেঁষতে চেয়ে বলল, মায়া শোন না, আমার কাছে একটা বুদ্ধি আছে এই খাদ থেকে বের হওয়ার। রাগান্বিত মায়া আরো রেগে গেল রাফার শরীর ঘেঁষা দেখে। এমনি শরীর নিয়ে ঠাঁই পাচ্ছে না পাতার উপর কোথাও, তার উপর আবার শরীরে প্রচুর জ্বালা পোড়া আর চুলকাচ্ছে তীব্রভাবে। এমত অবস্থায় রাফার শরীর ঘেঁষা মানে শরীরে জ্বালা পোড়া আরো বাড়িয়ে দেওয়া। মায়া পুনরায় রাফার উপর খেপে গিয়ে বলল, এই সর মাইয়া, একদম ঘেঁষাঘেঁষি করবি না। এমনি পাহাড়ি পাতার জ্বালায় শরীর চুলকাচ্ছে, এখন আবার তোর ঘেঁষাঘেঁষিতে শরীরে আগুন লাগছে। রাফা তুই সর, দূরে যা। মায়ার কথায় রাফা নিজের শরীরে তৎক্ষণাৎ তীব্র জ্বালাপোড়া আর চুলকানি অনুভব করতেই মায়ার কথায় তাল মিলিয়ে বলে উঠল, আরে তাই তো, আমার শরীরও চুলকাচ্ছে কেন মায়া? এমন একটা পরিস্থিতিতে রাফার এমন কথাটা বড্ড বেমানান লাগলো মায়ার কাছে। ওরা পাহাড়ি পাতার খাদে ডুবে আছে রাত থেকে। এসব পাতার ভিতরে অবশ্যই বিষাক্ত পোকামাকড় থেকে শুরু করে বিষাক্ত সাপের বসবাসও রয়েছে। আল্লাহর সহায় বলে এখনো পর্যন্ত পাতার ভেতর থেকে কোনো বিষধর সাপ উঠে আসেনি আর ওদের কামড়ায়নি, কিন্তু তাই বলে আর কতক্ষণ ওরা বাঁচবে এইভাবে? আল্লাহ না করুক পাহাড়ি কোনো বিষধর সাপের তাড়নায় পড়লে দুজনেরই জান যাবে 200 বলে। আর এখন দুজনের গা চুলকাচ্ছে, হয়তো এসব পাতার ভেতরে থাকা বিষাক্ত পোকামাকড় উঠছে ওদের গায়ে, সেজন্য শরীরে জ্বালা পোড়ার তীব্র চুলকানি হচ্ছে। মায়া রাফার কথায় তেরা উত্তর দিয়ে বলল, তোর শরীরে আমি রাতে চুলকানির পাউডার ঢেলেছিলাম মনে নেই? সেজন্য তোর শরীর এখন জ্বালাপোড়া করছে, বুঝছিস? তুই আর কথা বলতে পারলো না। এরপরেই মায়ের কথা শেষ করার আগেই দেখলো চোখের সামনে অল্প দূরত্বে একটা হেলিকপ্টারের তীব্র গমগমের শব্দ তুলে নামতে। সেখান থেকে ক্যাপ্টেন আর দুজন বডিগার্ড দৌড়ে আসলো মায়াদের উদ্দেশ্যে। সত্যি সত্যি মায়াদের খোঁজ পেয়ে তৎক্ষণাৎ খবর পাঠালো একজন বডিগার্ড হৃদের কাছে। সত্যি সত্যি মায়াদের খোঁজ পেয়ে তৎক্ষণাৎ খবর পাঠালো একজন বডিগার্ড হৃদের কাছে। হৃদ তখন আকাশের বুকেই উড়ে বেড়াচ্ছিল মায়াদের খোঁজে। খবর পেতেই হৃদের হেলিকপ্টারটিও ঘুরে গেল মায়াদের উদ্দেশ্যে।
ততক্ষণে এগিয়ে আসা ক্যাপ্টেন আর দুজন বডিগার্ড সাহায্য করলো মায়াদের উপরে তুলতে। দড়ি ফেলে দুজনকে টেনে তুলতেই মায়ারা মাটির উপর শুয়ে পড়ল, শরীরের তীব্র ব্যথা আছড়ে পড়ে। কয়েক সেকেন্ড সময় নিয়ে দুজনেই উঠে বসলো আহত দুর্বল শরীরে। নিজেদের শরীরের দিকে তাকাতেই দুজনেই ভূত দেখার মতন আতঙ্কে উঠে একে অপরের দিকে তাকিয়ে আবারও নিজেদের শরীরের দিকে তাকালো ঘুরে। পুরো শরীরের জায়গায় জায়গায় কাটাছেঁড়ার দাগ। রাতে পাহাড়ের উঁচু নিচু পথে দৌড়াতে গিয়ে শরীরের জায়গায় জায়গায় কেটেছে পাহাড়ি ছোট বড় গাছে লেগে। অসংখ্য বার অসংখ্যবার তো দুজন পাহাড়ের পথে দৌড়াতে গিয়ে পড়েছিল রাতে। মায়া নিজের শরীরে দেখে আহাজারি করে উঠল। গায়ের সাদা কলেজ ড্রেসটাও শেষ, পাহাড়ি লাল মাটিতে লাল লাল হয়ে আছে। সেই সাথে বেশ কয়েক জায়গায় গাছের ডালে টান লেগে ছিঁড়েও গেছে। মায়ের হিজাব কই পড়েছে কে জানে। গায়ের ক্রসিং বেল্টটাও পায়ের ক্ষততে বাঁধা। মায়ের নতুন কলেজ ড্রেস ছিল এটা, মাত্র কয়েকদিন আগেই বানিয়েছিল। আজ রাফার জন্য ড্রেসটাও শেষ। মায়া দুর্বল শরীরে উঠে দাঁড়াতে দাঁড়াতে নিজের গায়ের ড্রেসটার দিকে তাকিয়ে রাফার উদ্দেশ্যে মেজাজ দেখিয়ে বলল, তুই আমারে সাবান কিন্না দিবি রাফা? দেখ দেখ, তোর জন্য আমার নতুন ড্রেসটার ইজ্জত শেষ। তুই শুধু সাবান না, তুই ড্রেস ধুইয়া দিবি, তারপর ছেঁড়া জায়গাগুলো সেলাই পর্যন্ত কইরা দিবি, নয়তো তোর খবর আছে, দেখিস। রাফা মায়ের গায়ের ড্রেসটার দিকে তাকালো। সত্যি সত্যি ড্রেসটা ছিঁড়ে গেছে। রাফা মায়াকে শুধিয়ে কিছু বলতে চাইবে, তার আগে ক্যাপ্টেন হাতের দুটো পানির বোতল মায়া রাফার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, আপনারা ঠিক আছেন মিস? নিন, একটু পানি পান করুন। মানে এখানে বলছে যে আপনারা ঠিক আছেন মিস, নিন একটু পানি পান করুন দুজন। মায়া রাফা দুজনেই নিজেদের উপর থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকাতেই দেখলো ক্যাপ্টেন পানির বোতল হাতে মায়াদের দিকে বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। মায়ের হাতে ড্রেসটা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। বডিগার্ডগুলোকে মায়ের কেমন চেনা চেনা লাগলো, কিন্তু ক্যাপ্টেনকে অপরিচিত লাগলো। মায়া আমতা আমতা করে পানিটা হাতে নিল। কে বা কারা হবে মানুষগুলো কে জানে। মায়া তো তাদের চিনে না। এখন এই মানুষগুলো যদি সাহায্যের নাম করে পুনরায় মায়াদের ক্ষতি করতে চায়, তাহলে আর লড়াই করার মতন এনার্জি মায়াদের শরীরে অবশিষ্ট নেই। মায়া সতর্কতা অবলম্বন করে পানির বোতলটা হাতে নিয়ে ভয়ার্ত মুখে আমতা আমতা করে জানতে চেয়ে বলল, আপনারা কারা? ক্যাপ্টেন অতি ভদ্রতা বজায় রেখে আন্তরিকতার সাথে মায়ের কথার উত্তর দিতে দিতে বলতে চাইল, আমরা রিদ খানের লোক ম্যাডাম, আপনাদের খোঁজে পুরো পাহাড়ে অভিযান চলছে। রিদ খান আর কথা বলতে পারে নাই। তার আগেই ক্যাপ্টেনের বাকি কথা শেষ হওয়ার আগেই মায়াদের মাথার উপর দেখা গেল পরপর দুটো হেলিকপ্টারের উপস্থিতি। মায়া হৃদের নামটা শুনতেই মুহূর্তেই মনে পড়ে গেল রাতে কল করেছিল মায়ার হৃদকে। নিশ্চয়ই মায়াকে খুঁজতে ওর স্বামী আসবে, এটাই স্বাভাবিক। মায়ার নিজের আতঙ্কে কিভাবে ভুলে গেল স্বামীর কথা। রাতে যে আবেগ ঢেলে স্বামীকে ফোন করেছিল, এখন ততটা মারাত্মকভাবে ওকে খুঁজে চলছে। মায়া তো রাতে মরলই না, উল্টো নিজের জন্য বিপদ বাড়ালো স্বামীকে কলটা করে। ওর স্বামী যে মানুষ মায়াকে সামনে পেলে আস্ত রাখবে না এবার। এই লোক তো জীবনেও কোনো কিছু ভুলে না, কড়ায় কড়ায় হিসাব করবে মায়ের থেকে সবকিছুর। মায়ের না বললে টুরে আসাটা তো মারাত্মক পাপ ছিল। মায়া শেষ, জীবনটা তছনছ হয়ে যাবে যদি একবার পাষাণ জামাইয়ের হাতে ধরা পড়ে। তো জঙ্গি ছেলেদের হাত থেকে বাঁচলো, পাহাড়ের এত উঁচু থেকে লাফ দিয়েও মায়া মরলো না, কিন্তু জামাইয়ের হাতে ধরা পড়ার ভয়ে আর আতঙ্কে মায়া এইবার মারা যাবে নিশ্চিত। আল্লাহ জানে ফ্রিতে কয়টা থাপ্পড় পড়ে গালে। মায়া যতগুলো অপরাধ করেছে, এতে শুধু থাপ্পড় নয়, আরো ভয়ঙ্কর কিছু আছে ওর কপালে। কতদিন মায়ার হৃদকে ইগনোর করলো, যোগাযোগ বন্ধ রাখলো, মিথ্যা বলে এঙ্গেজড হলো অন্য কারোর সাথে, তারপর আবার না করার সত্ত্বেও অবাধ্য হয়ে ট্যুরে এসে নিজের বিপদ বাড়ালো। আল্লাহ, এত অপরাধ মায়া কখন করলো? আতঙ্কে মায়ার মাথা ঘুরে চক্কর কাটার মতন চোখে ঝলমল করলো নিজের অপরাধের হিসাবগুলো।
আচ্ছা, মায়া নিজের স্বামীর হাত থেকে বাঁচতে বেহুশ হওয়ার নাটক করলে কেমন হবে? দরকার হলে আগামী ৭ দিন মায়া বেহুশ হয়ে পড়ে থাকবে হসপিটালে, তারপরও চোখ খুলবে না। যেদিন বুঝবে পরিবেশ ঠান্ডা হয়েছে সেদিন না হয় মায়া চোখ খুলে দুনিয়াটা দেখবে, ততদিন না হয় ও বেহুশই থাকলো। আতঙ্কিত মায়া কি করবে তখনও বুঝতে না পেরে তৎক্ষণাৎ মাথার উপর তাকালো। অল্প দূরত্বে উড়তে থাকা হেলিকপ্টারগুলোকে মাটিতে নামতে দেখে মায়ের কলিজা লাফিয়ে উঠল ভয়ে। হৃদ পারে না হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়তে, মায়াকে সুস্থ সবল অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। অস্থির উত্তেজিত হৃদ হেলিকপ্টারটা নিচে নামার আগেই সেখান থেকে লাফিয়ে পড়ল। হৃদকে হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়তে দেখে আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ রাফার হাত চেপে ধরল পালানোর উদ্দেশ্যে। হৃদকে মায়াদের উদ্দেশ্যে দৌড়াতে দেখে মায়া আতঙ্কিত মুখে চেঁচিয়ে উঠে বলল, রাফারে আমি শেষ, এতক্ষণ না মরলেও এবার নিশ্চিত মরবো। দ্রুত পালা রাফা। বলতে বলতে মায়া রাফার হাত চেপে উল্টো পথে দৌড়ালো হৃদের হাত থেকে বাঁচতে। উপস্থিত দুজন বডিগার্ড সহ ক্যাপ্টেন তিনজনই বোকার মতন থমথমে খেয়ে গেল মায়াকে হৃদের ভয়ে দৌড়াতে দেখে। যে হৃদ খান রাত থেকে পাগলের মতো অবিরাম বউকে খুঁজে বেড়াচ্ছে, সেই বউ হৃদ খানকে ভয় পাচ্ছে কেন সেটা বুঝলো না ক্যাপ্টেন। মায়াকে হৃদের ভয়ে পালাতে দেখে হৃদ মেজাজ হারিয়ে তৎক্ষণাৎ চেঁচালো, মায়ের উদ্দেশ্যে চিৎকার করে বলল, হৃদ দাঁড়া, আমি ধরতে পারলে তোর খবর আছে। হৃদের প্রতিটা চিৎকারে মায়ের কলিজা পর্যন্ত নড়ছে ভয়ে আতঙ্কে। হৃদ যত চেঁচাচ্ছে মায়া ততই দৌড়াচ্ছে ভয়ে। মায়ের সঙ্গে পাল্লা দিয়ে রাফার দৌড়ে পারল না, কারণ শরীর ভেঙে আসছে আঘাতের ব্যথায়। এত কিছু ঘটে যাওয়ার পর পুনরায় নতুন করে দৌড়ানোর মতন শক্তি দুজনের শরীরে নেই। মায়া নিজেও এই অবস্থায় দৌড়ানোর সাহস পেত না, কিন্তু হৃদের ভয়ে শরীরের ব্যথা ভুলে শুধু আতঙ্কে দৌড়াতে লাগলো। রাফাকে থেমে যেতে দেখে মায়া পুনরায় রাফার হাত চেপে দৌড়াতে চাইলে রাফার দুর্বলতায় হাঁপাতে হাঁপাতে নাকচ করে বলল, আমরা দৌড়াচ্ছি কেন মায়া, কার ভয়ে? এখানে সবাই তো আমাদের উপকার করতে এসেছে। হৃদ খানকে তো আমরা চিনি, তাহলে আমরা আবার দৌড়াচ্ছি কেন? আতঙ্কিত মায়া রাফার পেছনে হৃদের দৌড়ে আসা দেখে রাফার কথা শেষ করার আগেই রাফাকে বলল, তোর না দৌড়ালেও চলবে, তোকে কেউ কিছু করবে না, কিন্তু আমাকে ধরতে পারলে আস্ত রাখবে না, গেলাম আমি। বলতে বলতে মায়া পুনরায় দৌড়ালো রাফাকে ফেলে। ততক্ষণে হৃদ মায়ের অনেকটাই কাছে। একজন তাগড়া বলিষ্ঠবান মানুষের সাথে দৌড়ের পাল্লা দিয়ে অবশ্যই একজন কিশোরী মেয়ে পারবে না কখনোই। হলো তাই। চোখের পলকে কয়েক সেকেন্ডের ব্যবধানে মায়ার পা শূন্যে উঠে গেল। মায়ের ছোট্ট দেহ বন্দী হলো হৃদের বাহুতে। পিছন থেকে মায়াকে আঁকড়ে শূন্যে তুলতেই হৃদ নিজের ব্যালেন্স হারিয়ে ঘুরে গেল মায়াকে নিয়ে। খেই হারিয়ে পড়তে নিলেই মায়াকে নিয়ে মাটিতে বসে গেল জাপটে ধরে। আতঙ্কিত মায়া আরো আতঙ্কিত হলো হৃদের ভয়ে। নিজের পিঠ হৃদের বুকে ঠেকে যেতেই ভয়ার্ত মায়া আতঙ্কিত গলায় চেঁচিয়ে হৃদের কাছে ক্ষমা চাইল অনবরত, আমাকে মাফ করে দিন প্লিজ, আমি আর জীবনও আপনার অবদ্ধ হব না, এটাই শেষবার, প্লিজ প্লিজ মাফ চাই, আল্লাহ গো। হৃদের ভয়ে রীতিমতো মায়া থরথর করে কাঁপছিল অস্থির উত্তেজনায়। কিন্তু আতঙ্কিত মায়ের পিছনে জাপটে জড়িয়ে থাকা হৃদের মনোভাব ছিল ভিন্ন। বউকে হারিয়ে কতটা টানাপোড়েনের দহনে কেটেছে হৃদের বিগত সময়গুলো, সেটা শুধু হৃদই জানে। মায়া যদি জানতো তাহলে এই মুহূর্তে হৃদকে ভয় না করে বরং অন্য কিছু করত। জাপটে জড়িয়ে ধরে হৃদের অশান্ত বুক শান্ত করত। কিন্তু মায়া হৃদের শত পাগলামো সম্পর্কে অবগত ছিল না, যার জন্য হৃদকে এই মুহূর্তে ভয় পাওয়া ছাড়া অন্য কিছুই মায়ার মাথায় ছিল না। ঘায়েল হৃদ মায়াকে জড়িয়ে ধরতেই চুপ করে গেল। হৃদের ভয়ঙ্কর নিশ্চুপতার বর্ণনা করছে তার রুহু ফিরে পেয়েছে মায়াকে পেয়ে। গোটা রাত থেকে এই পর্যন্ত হৃদয় হারানোর তীব্র দহনে পুড়ছিল এতক্ষণ। মায়াকে সামনে পেয়ে হৃদের আটকে আসার শ্বাসটা যেন ধীরে চলছে থেমে থেমে। হৃদ মায়াকে পেছন থেকে জাপটে জড়িয়ে সেই অবস্থায় হাঁটু গেড়ে বসে থাকলো মাটিতে। নিজের বলিষ্ঠ দেহে মায়াকে বন্দি করতে করতে মুখ ডুবালো মায়ার কাঁধে। মায়ার শরীর তখনও টকটক করে কাঁপছিল হৃদের ভয়ে। আতঙ্কিত মায়া আর অনুভব করলো একই ভঙ্গিতে হৃদের শক্তপোক্ত দেহটাও কাঁপছিল মায়াকে জড়িয়ে ধরা অবস্থায়। মায়া বুঝলো না হৃদের অস্থির উত্তেজনা আর ভয়ঙ্কর শরীর কাঁপনের বিষয়টা, বোঝার কথাও না। মায়া দেখেনি হৃদের শত পাগলামোগুলো মায়াকে হারিয়ে।
মায়া দেখেনি হৃদের শত পাগলামোগুলো মায়াকে হারিয়ে। মায়ার শুধু মনে হচ্ছে মায়া ভীষণ অন্যায় করেছে, আর এই জন্য হৃদ ওকে ভয়ঙ্কর শাস্তি দিতে পারে। মায়া হৃদের শাস্তি থেকে বাঁচতে পুনরায় একই আতঙ্কিত অস্থির গলায় হৃদকে মিথ্যা বলে বলল, আমাকে মারবেন না কেমন, আমি ইচ্ছা করে কিছু করিনি, আমি ট্যুরেও আসতে চাইনি, আমার আব্বু বলেছিল জুইয়ের সাথে আসতে, সেজন্য এসেছি, সত্যি বলছি। নিশ্চুপ হৃদ তখনও একইভাবে মায়ের কাঁধে কপাল ঠেকিয়ে মায়াকে চাপটে জড়িয়ে ধরে বসে রইল। হৃদের নিশ্চুপতা আর ধীরে ধীরে নিঃশ্বাসের গতি বলছে সে কতটা ক্লান্ত। মায়া হৃদের মুখটা দেখতে পারল না, তবে মায়ের মনে হলো হৃদ হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে মায়ার কাঁধে। আচ্ছা, এত অল্প সেকেন্ডের মাঝে কেউ ঘুমাতে পারে নাকি? মায়া জানে হৃদিক ঘুমায়নি, কিন্তু কিসের জন্য এত ক্লান্তিতে আছে উনি? মানুষটা কি কোনো কিছু নিয়ে খুব চিন্তিত ছিল এতক্ষণ? মায়াকে নিয়ে টেনশনে ছিল তাহলে? হ্যাঁ, মায়াকে নিয়ে টেনশনে থাকতেই পারে। মায়া তো নিখোঁজ ছিল এতটা সময়। মায়াকে নিয়ে চিন্তিত থাকলে তাহলে নিশ্চয়ই ওর স্বামী ওকে আর শাস্তি দেবে না কোনো কিছু নিয়ে। মায়া এমনিই বেঁচে যাবে। এই অস্থির পরিস্থিতিতে মায়া শুধু হৃদের হাত থেকে নিজেকে বাঁচানোর কথায় ঘুরল। এই অস্থির পরিস্থিতিতে মায়া শুধু হৃদের হাত থেকে নিজেকে বাঁচানোর কথায় ঘুরল। অথচ মায়াকে জীবিত অবস্থায় পেয়ে যে কারোর আটকে থাকা শ্বাসটা চলছে ক্রমশ, সেটা বুঝল না সে। মায়া এবার নিজেও চুপ করে গেল হৃদের ভয়ে। সময় নিয়ে হৃদ সুস্থির হতে হতে নিজের হাতের বন্ধন শক্ত করলো মায়ার শরীরের উপর। আমাকে মানুষ মনে হয় না তোর? হৃদের হাত মায়ার শরীরে শক্ত হয়ে আসতেই মায়া ভয়ে অস্থির গলায় আওড়ালো, মনে হয়, মনে হয়, আমাকে মাফ করে দিন, আমি আর জীবনেও কিছু করব না আপনার কথার বাইরে, প্লিজ মাফ করে দিন, প্লিজ প্লিজ। মায়ের মাফ চাওয়ার মধ্যে হৃদ ঠাস করে মায়াকে নিয়ে উঠে দাঁড়ালো। ঘুরে হাঁটতে হাঁটতে মায়াকে কোলে তুলে নিল মুহূর্তে। আতঙ্কিত মায়া হৃদের গলা জড়িয়ে ধরতে গিয়েও ধরতে পারল না। দুহাতের তীব্র শরীর চুলকাতে চুলকাতে হৃদের দিকে ভয়ার্ত মুখে তাকিয়ে বলল, আমাকে কিন্তু ফেলবেন না কেমন, আমার শরীরে এমনি অনেক ব্যথা। চোয়াল শক্ত করে হৃদ মায়াকে নিয়ে হেলিকপ্টারে চড়ল। মায়ার সাথে একটা শব্দ পর্যন্ত ব্যয় করলো না, আর না মায়াকে কোলছাড়া করলো। অপরাধী মায়া মুখে চুপ থাকলেও শরীরের ভঙ্গিতে ছিল ভিন্ন। বারবার গলা, হাতে, কাঁধে, পিঠে, পেটে, পায়ে চুলকাচ্ছিল হৃদের কোলে বসে। মায়াকে খুঁজে পাওয়ার বিষয়টা মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়ল সবার মাঝে। সবার খোঁজাখুঁজি বন্ধ হলো। হৃদ মিনিট পাঁচেকের মতো সময় ব্যয় হলো তাঁবুতে ফিরতে। যেহেতু পূর্ব থেকে ডাক্তারের ব্যবস্থা ছিল, সেজন্য মায়াকে নিয়ে তেমন সমস্যা হলো না হৃদের। রাউন্ড রাউন্ড পাখা ঘুরে তাঁবুর বাইরে হেলিকপ্টার নামতেই হৃদ মায়াকে কোলে নিয়ে নামলো সেখান থেকে। নেহাল খান সেখানেই দাঁড়িয়েছিল। হৃদের কোলে কোনো মেয়েকে দেখে তিনি বুঝলো এটি হয়তো হৃদের হারিয়ে যাওয়া বউ হবে। তিনি এর আগেও একবার মায়াকে দেখেছিল নিজেদের বাড়িতে আরিফের সঙ্গে, কিন্তু তখন এত গুরুত্ব দিয়ে দেখেনি, সেজন্য মেয়েটির ফেস ওনার মনে ছিল না। নেহাল খান এগিয়ে এসে হৃদকে ডাকলে হৃদ তাঁবুর দিকে এগিয়ে যেতে যেতে বলল, নট নাও বাবা। মায়া হৃদের কোলে গা চুলকাতে চুলকাতে হৃদের বাবার দিকে তাকালো সে। হৃদের বাবাকে চিনতে মায়ার একটু দেরি হয়নি, কিন্তু ওনাকে এই পাহাড়ি এলাকায় দেখে মায়া অবাকই হলো। উনি কেন এখানে এসেছেন? কিসের জন্য? মায়ার খোঁজে বড়জোর মায়ার স্বামী আসতে পারে, কিন্তু শ্বশুর মশাই কেন আসবে? মায়ার ভাবনা চিন্তার মাঝেই হৃদ ডাক্তারের ক্যাম্পে দিকে এগোলো। দুজন ডাক্তার এগিয়ে আসতে হৃদ তাদের উদ্দেশ্যে শক্ত গলায় বলল, আপনারা বাহিরে অপেক্ষা করুন, প্রয়োজনে ডাকবো আমি। একজন ডাক্তার আপত্তি জানাতে চাইলো, মায়াকে শরীর চুলকাতে দেখে হৃদকে বলতে চাইলো, ওনার বডি ক্লিন ওয়াশ করতে হবে মিস্টার খান, বিষাক্ত কোনো ভাইরাস শরীরে। ডাক্তারের কথা শেষ করার আগেই হৃদ মেজা ছাড়িয়ে দাঁত পিষে বলল, জ্ঞান দিতে বলেছি, অন্য কাউকে জয়েন করেন যান, এটা আপনার পেশেন্ট না। ডাক্তার চুপ করে যেতেই হৃদ মায়াকে নিয়ে তাঁবুতে ঢুকলো। অনেক ছুঁড়ে ফেলার মতন মায়াকে ফেললো কোল থেকে। তাঁবুর ভেতরে ডাক্তারি জিনিসপত্র রাখার টেবিলটি ধরে নিজেকে পড়া থেকে বাঁচালো মায়া। একই ভঙ্গিতে গা চুলকাতে চুলকাতে হৃদের দিকে ভয়ার্ত মুখে তাকাতে দেখলো। হৃদ তাঁবুর ভেতরে বড় বড় পানি কন্টেইনার খুলে তাতে অ্যান্টিসেপটিক হবে হয়তো, এখানে লিখছি কি আমি জানি না, যেভাবে লিখছি ওইভাবেই পড়ি। হ্যাঁ,
অ্যান্টিসেপ্টিক ঢালছে একের পর এক। মায়া তাঁবুর এক কোণায় দাঁড়িয়ে ভয়ার্ত মুখে হৃদের কর্মকাণ্ড দেখতে লাগলো। হৃদের তেজি কর্মকাণ্ড বলছে সে কতটা রাগ কন্ট্রোল করতে চাচ্ছে চোয়াল শক্ত করে। মিনিট দুয়েক সময় ব্যয় করে হৃদ সবগুলো পানির কন্টেনারে অ্যান্টিসেপ্টিক মেশালো। বলিষ্ঠ হাতে সেই কন্টেইনার উঠিয়ে চোখের পলকে ঢাললো মায়ার মাথায়। ডেটলের পানি মায়ার কাটাছেঁড়া শরীর বেয়ে পড়তেই তেলে বেগুনে জ্বলে উঠল মায়ার গা। শরীরের তীব্র জ্বালাপোড়া আর মরিচের মতন দহন অনুভব করতেই মায়া গলা কাটা মুরগির ন্যায় ছটফটিয়ে চিৎকার করে উঠল লাফাতে লাফাতে। পাষাণ্ড হৃদ একে একে পানির কন্টেইনার ঢেলে শেষ করতে লাগলো মায়ের মাথার উপর। লাফালাফিতে মায়া সরে যেতে চাইলে হৃদ শক্ত হাতে মায়াকে চেপে ততই পানি দিতে লাগলো মায়ের উপর। এতে করে হৃদ নিজেও ভিজে গেল মায়ার সাথে। ব্যথায় আর্তনাদে মায়া ছটফটিয়ে চিৎকার করে হৃদকে থামাতে চেয়ে বলল, প্লিজ আর না, আর না। আমার শরীরে ভীষণ জ্বলছে, কি যেন আরো বেশি বেশি কামড়াচ্ছে শরীরে। বলেই মায়া কাঁধে পিঠে বেশি বেশি করে হাত চালাতে লাগলো অস্থির ভঙ্গিতে। হৃদ চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে মায়ার মাথায় শেষ পানিটুকু ঢেলে হাতের কন্টেনারটি দূরে উল্টে ফেলে তৎক্ষণাৎ মায়াকে চেপে ধরলো টেবিলের সঙ্গে। মায়া টেবিলের উপর ঝুঁকে পড়তেই হৃদ পেছন থেকে মায়ার জামার চেইন কাঁধ থেকে টেনে মুহূর্তের মাঝে কোমরে নামিয়ে নিল। হৃদের হঠাৎ কাণ্ডে মায়া প্রস্তুত ছিল না। লজ্জায় আতঙ্কে মায়া নিজের জামা আঁকড়ে ধরে ঘুরে যেতে চেয়ে আটকে উঠে বলল, এই কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। হৃদ মায়ার কাঁধের জামাটা টেনে ওর বাহু ছাড়িয়ে কুইন অব্দি নামাতে নামাতে রাগে দাঁতে দাঁত পিষে ধমকে উঠে বলল, চুপ। মায়া চুপ করতে পারল না। লজ্জা শরমে সিটিয়ে নিজের বাহুর নিচে পড়ে থাকা জামাটা টেনে উঠাতে চাইলে হৃদ একইভাবে মায়ার সামনে থেকে টেবিলের উপর থাকা ডাক্তারি সেজার্স উঠালো হাতে। দক্ষ হাতে মায়ার কাঁধে কি করতে লাগলো মায়া জানে না, কিন্তু হৃদ মায়ার কাঁধে হাত দেওয়ার কয়েক সেকেন্ড পরই মায়ার কাঁধের সেই জায়গাটা হালকা অনুভব করলো। কি যেন একটা সরিয়ে দিল হৃদ সেখান থেকে। মায়া বুঝতে পারলো হৃদ হয়তো মায়ার শরীর থেকে কিছু ফেলতে সাহায্য করছে মায়াকে। হৃদ মায়ের কাঁধ থেকে পিঠে নেমে গেল। খোলা পিঠে সেজার্সের সাহায্যে হৃদ কি ফেলছিল মায়ের শরীরে সেটা মায়া তখনও বুঝলো না। তবে মায়া কেমন একটা অনুভব করছিল পিঠে। মায়া নিজের ছটফটানি আর চিৎকার থেমে গেল হৃদকে ডাক্তারি করতে দেখে। লোকটা কি ডাক্তারি জানে নাকি? এত দক্ষ হাতে কিভাবে চালাচ্ছে মায়ের পিঠে। তখন ডাক্তারগুলোকেও অ্যালাউ করলো না মায়াকে দেখতে, নিজে নিজেই ডাক্তারি করছে। মায়ের কৌতূহল জাগলো হৃদ মায়ের পিঠে কি এমন করছে সেটা জানতে। অধৈর্য মায়া কান্না থামাতে চেয়ে নাক টেনে কৌতূহলী হয়ে বলল, কি আছে আমার পিঠে? কি করছেন আপনি? মায়ের পিঠে পাহাড়ি জোকের বাসা বেঁধেছে রক্তের আভাস পেয়ে। সেজন্য এতক্ষণ যাবৎ শরীর চুলকাচ্ছিল মায়া। শরীরে জ্বালাপোড়া অনুভব তো সেখান থেকেই হচ্ছিল। রক্তচোষা যোগগুলো বেশ বড়সড় হতে পারেনি। এর মানে বেশি সময় হয়নি জোকের পাল্লায় পড়তে মায়াকে। মায়ার শরীরের আরো জায়গায় জায়গায় এসব রক্তচোষা যোগ থাকতে পারে সেটা হৃদের ধারণা। যে জায়গা থেকে মায়াকে উদ্ধার করা হয়েছে সেখানে এসব পাহাড়ি জোকের বসবাস হবে, সেটাই স্বাভাবিক। হৃদ মায়াকে একইভাবে ধমক দিল চুপ করাতে। চুপ থাকতে বলছি না। হৃদের ধমকে মায়া গাল ফুলিয়ে বলল, আপনি সবসময় আমাকে ধমকে রাখেন। মায়ের কথায় হৃদ একইভাবে দাঁতে দাঁত পিষে বলল, শাসনে থাকিস তারপরও পোষ মানিস না। ছেড়ে দিলে কি করবি? উড়ে যাবি। হৃদের তেরা কথায় মায়া দুঃখ প্রকাশ করে বলল, আপনি আমাকে ভালোবাসেন না, একটুও পছন্দ করেন না। মানুষের বউ হারালে কত কিছু করে, কষ্ট পায়, কান্নাকাটি করে। আর আপনি আমার জন্য কষ্টও পাননি, কান্নাকাটিও করেননি। উল্টো আমি সুস্থ ফিরে আসাতে মেজাজ দেখাচ্ছেন। তুই আমার জনম জনমের শত্রু হোস, সেজন্য তোকে মেজাজ দেখাই। হয়েছে শান্তি? হৃদ দাঁড়িয়ে থাকা থেকে পাশের চেয়ারটা টেনে বসলো মায়ের কোমরে হাত রেখে। গায়ের জামাটা উপরে উঠাতে চাইলে মায়া লজ্জায় বাধা দিতে চাইল হৃদকে। হৃদ মায়ের হাতটা একইভাবে ঝাড়া দিয়ে ফেলতেই মায়া লজ্জায় সিটিয়ে গেল। হৃদ মায়ের কোমরের বামপাশ থেকে জোকের কামড় ছাড়ানোর জন্য মায়া মিনমিন করে হৃদকে বলল, আমাকে আপনি শত্রু ভাবেন, আর আমি আপনাকে কত আপন ভাবি।
আর যদি আমি বেঁচে না ফিরতাম তখন কি করতেন আপনি? হৃদের কাট কাট গলায় উত্তর আসলো তক্ষুনি, আরেকটা বিয়ে করতাম আমি। হৃদের কথায় মায়ার রাগে নাকের ফাটা ফুলে গেল মুহূর্তেই। মায়া না থাকলে হৃদ আবার বিয়ে করে নিবে, বিষয়টা বেশ অপমানজনক মনে হলো মায়ার। মায়া হৃদের হাতটা নিজের কোমর থেকে ঝাড়া মেরে ফেলে দিতে দিতে অভিমানী গলায় বলল, সেজন্যই আমি মরিনি, আর মরবো না। শিট, আমার বিশাল লস হয়ে গেল। হৃদের হেলিয়ে কথায় মায়ার অভিমানের পাল্লা ভারী হতো। আপনি বিয়ে করলে আমিও একটা বিয়ে কর। আর বলতে পারে নাই, থামাই দিয়া জাস্ট হৃদ বলে, এই চুপ। মায়া নিজের কথাটা শেষ করতে আর পারল না। তার আগেই হৃদের হিংসাত্মক ধমকে চমকে ওঠার মতন ঘুরে তাকানোর আগেই হৃদের শক্ত হাতের থাবা পড়ে মায়ার দু গালে। শান্ত থাকা হৃদের মেজাজ মুহূর্তেই চটে গেল মায়ার মুখে দ্বিতীয় বিয়ের কথা শুনে। হৃদ মজা করেও মায়ের মুখে অন্য কারোর নাম সহ্য করতে পারে না, বিশেষ করে কাল রাতের পর। হৃদের মনে হয় জীবনের কোনো কিছুর বিনিময় হলেও বউকে হারাতে রাজি নয় সে। তার বউকে চাই মানে চাই। সেখানে মায়ের মুখে দ্বিতীয় বিয়ের বিষয়টা হৃদের মেজাজ বিগড়ানোর কারণ হলো। সে এমনি মায়ের উপর চটেছিল, দাঁতে দাঁত কামড়ে এতক্ষণ চুপ ছিল। বউয়ের আঘাতের শরীর দেখে তার মানে এই না বউ তার যা খুশি তাই বলবে, আর হৃদ চুপ থাকবে। মায়ের কথা শেষ হবার আগেই হৃদ হিংস্রাত্মক গর্জে ওঠে, তৎক্ষণাৎ থাবা বসালো মায়ার গাল চেপে। হৃদের উঠে দাঁড়ানোর তেজে তেজে চোখের পলকে চেয়ার উল্টে পড়ল মাটিতে। মায়ের গালের দুম মায়ের গালের দুমারি হৃদের হাতে পিষ্ট হতেই মায়া ছটফটিয়ে উঠে নিজের গাল হৃদের হাত থেকে ছাড়াতে চেয়ে কোনো রকম আওড়ালো, উফ ছাড়ুন আমাকে পাষাণ লোক, ব্যথা লাগছে আমার। লাগুক, জানের ভয় নাই, কলিজা নড়ে না। আমার সামনে দাঁড়িয়ে দ্বিতীয় পুরুষের নাম নিতে বুক কাঁপল না। জবান কেটে হাতে ধরিয়ে দিব হৃদ। যে জবানে আমি ছাড়া অন্য কারোর নাম আসবে সেই জবানের দরকার নেই আমার। বোবা বউ চলবে, কিন্তু বেইমানি হুম, নট অ্যালাউ। আচ্ছা, এখন আমরা আবার অন্য প্লটে চলে আসছি। এখান থেকে আবার একটু অন্যরকম, তো বুঝে নিয়েন, হ্যাঁ। অটো ভাড়া মিটিয়ে চট্টগ্রাম মেডিকেল হসপিটালের সামনে নামলো আরিফ। গেটের সামনে দাঁড়িয়ে জীর্ণ শরীর আর ক্লান্ত চোখ তুলে তাকালো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা উঁচু হসপিটালটার দিকে। আসিফের তথ্য অনুযায়ী মায়াকে এই হসপিটালেই রেখেছে হৃদ খান। আরিফ এই মুহূর্তে বড্ড ক্লান্ত, তারপরও বোনের খোঁজে ছুটে এসেছে সেই রাঙামাটি থেকে চট্টগ্রাম শহরে। গায়ে এখনো তার কাল রাতের সেই জীর্ণঝির ময়লা পোশাকগুলো পরা। মায়াকে হারিয়ে সারা রাত পাহাড়ের বুকে দৌড়াদৌড়ি করে শরীর দুর্বলতায় ছেড়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। এখন আর শরীরটা চলছে না আরিফের, চলার কথাও না। শরীরের ব্যথায় টনটন করছে মস্তিষ্ক, একটু রেস্ট না নিলেই নয়। কিন্তু মায়ের সন্ধান না পাওয়া পর্যন্ত আরাম করতে পারছে না সে। মন ছটফট করছে আদরের ছোট বোনকে একটু দেখতে। মায়ার সেই হোটেল থেকে হারিয়ে যাওয়ার পর থেকেই আরিফ মায়াকে আর দেখতে পায়নি। এমনকি মায়াকে খুঁজে পাওয়ার পরও আরিফ এখনো পর্যন্ত তার বোনকে কাছে পায়নি। আর এই কাছে না পাওয়ার কারণ হৃদ খান নিজেই। মায়াকে খুঁজে পাওয়ার সময়টা বিগত 3 ঘন্টা থেকে 4 ঘন্টায় পৌঁছালো ঘড়ির কাঁটা, অথচ আরিফ একই পরিবারের সদস্য হয়েও এখন পর্যন্ত নিজের বোনের সঙ্গে দেখা করতে পারছে না। রাঙামাটিতে রাঙামাটিতে মায়াকে খুঁজে পাওয়ার পর আরিফ ছুটে গিয়েছিল সেখানে, কিন্তু আরিফের ক্যাম্পে পৌঁছাতে পৌঁছাতে ততক্ষণে নাকি হৃদ খান মায়াকে নিয়ে প্রস্থান করেছিল সেখান থেকে। আরিফ ভারী আশ্চর্য হয়েছিল, সেই সাথে সন্দেহ হলো যখন জানতে পারলো হৃদ খান রাফাকে ক্যাম্পের ডক্টরদের তত্ত্বাবধানে রেখে মায়াকে একাই নিয়ে চলে এসেছে চট্টগ্রাম শহরে ডাক্তার দেখাতে। অথচ হৃদ খানের বাবা নিহাল খান, আয়ন চৌধুরী, ছোট ভাই রাফিদ খান, এমনকি আসিফকেও ক্যাম্পে ফেলে এসেছিল হৃদ খান। আরিফের ভুল ধারণা ভাঙলো যখন দেখলো বাবা হয়ে নিহাল খান হৃদের মায়াকে একা নিয়ে চলে যাওয়ার বিষয়টি সমর্থন করেছিল আরিফের সামনে। আসিফ তো হৃদ খানের হয়ে আরিফকেও বুঝ দিচ্ছিল তার হৃদ ভাই আছে তার বোনের পাশে। কেন তার বোনের পাশে হৃদ খান থাকবে? পরিবার হিসাবে, বড় ভাই হিসাবে আরিফ থাকবে মায়ার পাশে।
হৃদ খান কেন থাকবে? প্রশ্ন থাকলো অনেক, কিন্তু পরিস্থিতি হিতেকর হওয়ায় আরিফ চুপ রইল। তবে আরিফের মনের সমস্ত ভুল ধারণা কাচের আয়নার ন্যায় ঝরঝর করে ভেঙে গেল যখন বুঝতে পারলো হৃদ খানের এত এত ক্ষমতা প্রয়োগের অভিযান ছিল শুধু তার বোনকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে। মূলত রাফা ছিল এখানে তৃতীয় পক্ষ। হৃদের হঠাৎ ওইভাবে আরিফকে আঘাত করার বিষয়টিও ছিল মায়াকে হারিয়ে দিশেহারা অবস্থায়। এর মানে দাঁড়ায় হয়তো হৃদ খান তার বোন মায়াকে পছন্দ করে। বিষয়টি হয়তো হবে না নিশ্চিত। হৃদ খান আরিফের বোনকে ভালোবাসে বলেই এতটা অস্থির উত্তেজনা প্রকাশ করেছে মায়াকে খুঁজতে। সামান্য পছন্দ থেকে কেউ এতটা পাগল পাগল হয়ে পুরো 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 পাহাড়ি এলাকায় এত বড় অভিযান চালাতো না। তাই আরিফের ধারণা মতে বলে যায় পরিমাণের চেয়েও অধিক বেশি হৃদ খানের পছন্দের তালিকায় তার বোন আছে বলেই আজ এত কিছু ঘটেছে। কিন্তু এই মুহূর্তে আরিফ বা তার পরিবারের হৃদ খানের পছন্দ অপছন্দ নিয়ে কিছু করার নেই। মায়া অলরেডি কারোর বাগদত্তা। চেয়ারম্যান পরিবারের সঙ্গে আরিফরা ওয়াদাবদ্ধ মায়াকে বিয়ে দেওয়া নিয়ে। জান দিবে, তারপর ওয়াদার খেলাপ করবে না আরিফের পরিবারের কেউ, এটা নিশ্চিত। মায়ার বিয়ে যখন চেয়ারম্যানের ছেলে নাদিমের সঙ্গে ঠিক হয়েছে, তার মানে দুনিয়া উল্টে গেলেও মায়ার বিয়ে বাপ চাচার ওয়াদা অনুযায়ী নাদিমের সঙ্গেই হবে। দুনিয়া উল্টে গেলেও আর কি বিয়েটা তার সাথে হবে, এটাই বোঝাইতে চেয়েছে। কোনো প্রভাবশালী হৃদ কেন, আর কেউ সামনে আরও কেউ সামনে আসলেও এই বিয়ে কোনো পরিস্থিতিতেই পিছাবে না। অন্তত আরিফের বাপ চাচা তাদের জবানের খেলাপ করবে না। হ্যাঁ, আরিফও তার পরিবারকে সারা জীবন আরিফও তার পরিবার, মানে এভাবে বলা, আমি আবার পড়ি, হ্যাঁ একটু এলোমেলো হয়ে গেছে, আর একটু ঠান্ডা লাগছে তো এর জন্য। আর হ্যাঁ, আরিফ ও তার পরিবার সারা জীবন কৃতজ্ঞ থাকবে হৃদ খানের কাছে মায়াকে খুঁজে দেওয়ার জন্য। হয়তো হৃদ খানের জন্য আজ মায়া সুস্থ সবল অবস্থায় বেঁচে আছে। এজন্য চাইলে আরিফ সারা জীবন চাকরের কাজ করে যাবে হৃদ খানের। তারপরও মায়াকে হৃদ খানের সঙ্গে মেনে নেওয়ার মতো পরিস্থিতি এখন আর নেই। আর এই বিষয়টা নিয়ে আরিফ হৃদ খানের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলতে চায়। আরিফ বোঝাবে উনি মানে হৃদ খান যেটা চাচ্ছে সেটা কোনো কালেও সম্ভব না। মায়াকে নিয়ে হৃদ খান যেন আর সামনে না আগায়। এমনি আজকের পর হৃদ খানের পুরো ছেলেপেলের মধ্যে একটা মিথ্যা গুজব ছড়িয়ে পড়েছে আরিফের বোন নাকি হৃদ খানের বউ, এমনটা, যেটা মায়ার জন্য বদনাম স্বরূপ। এমন হলে মায়াকে আর চট্টগ্রামে রাখাই যাবে না। মায়া হৃদ খানের বউ কিভাবে হয় আবার? হৃদ খানের এক ভাইয়ের সঙ্গে নতুন বিয়ে দিল আরিফের এক বোনকে। এর মানে যদি হৃদ খানের পছন্দের বিষয়টা দুই পরিবারের মধ্যে জানাজানি হয়, তাহলে নিশ্চিত মুক্তার শ্বশুরবাড়িতে এই নিয়ে ঝামেলা হবে। কারণ আরিফের জানা মতে ফাহাদের কাজিন বোনের সাথে হৃদ খানের প্রেমজনিত সম্পর্ক। তারা নাকি খুব শীঘ্রই বিয়ে করবে। এখন এসবের মধ্যে যদি কোনোভাবে মায়াকে এসবের টানে হৃদ খান, তাহলে দুই পরিবারের সম্পর্ক নষ্ট হবে। তাছাড়া বিষয়টা যদি এমন হতো হৃদ খান বা মায়া দুজনের বিয়ে অন্য কোথাও ঠিক করা নেই, তাহলে হয়তো ভাবা যেত। কিন্তু এই মুহূর্তে মায়াকে জড়িয়ে হৃদ খানকে নিয়ে কোনোভাবেই কোনো প্রশ্ন ওঠে না। আর এই বিষয়ে আরিফকে যেভাবেই হোক হৃদকে বোঝাতে হবে হৃদ যেটা চাচ্ছে সেটা আরিফের পরিবার দ্বারা কখনোই সম্ভব নয়। মায়াকে নিয়ে ভাবা যেন এখানে থেমে যায় তিনি। অন্তত দুই পরিবারের যে আত্মীয় সম্পর্কটা আছে সেটা যেন নষ্ট না হয় কোনোভাবেই। চিন্তিত আরিফ মনস্তাত্ত্বিক ভাবনায় ধীর পায়ে এগুলো হসপিটালের তৃতীয় তলার দিকে। আসিফ জানিয়েছিল হৃদ মায়াকে নিয়ে এই হসপিটালের তৃতীয় তলার 212 নম্বর কেবিনে আছে। মায়াকে নিয়ে হৃদ খান নিখোঁজ দীর্ঘ 5 ঘন্টা অতিবাহিত হলো। আরিফ আরো আগেই বোনের খোঁজে চলে আসতে চেয়েছিল, কিন্তু আয়ন, রাদিফ আর আসিফের জন্য আসতে পারেনি। তারা অভিযানের সকল মানুষকে যার যার মতো বিদায় করে মাত্র আরিফকে নিয়ে পৌঁছালো চট্টগ্রাম শহরে। এতক্ষণ আরিফ সবার সাথেই ছিল, কিন্তু মাঝে একবার জুইয়ের খোঁজে কলেজের ম্যাডামের বাসায় নেমেছিল আরিফ। সেজন্য আসিফ আয়নদের সঙ্গ থেকে আলাদা হয়ে পড়েছে। আরিফের ধারণা মতে এই মুহূর্তে সবাই হসপিটালেই থাকার কথা, হয়তো আশেপাশের কোথাও আছে। ক্লান্ত আরিফ সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় উঠে আশেপাশে একবার চোখ বোলালো। আপাতত করিডোরের আশেপাশে পরিচিত তেমন কাউকে দেখল না। জনপ্রিয় হসপিটালের অপরিচিত মানুষদের আনাগোনার শেষ নেই।
কিন্তু আসিফ বা অন্যান্য পরিচিত কাউকে আশেপাশে দেখতে না পেয়ে আরিফ সামনে হাঁটতে হাঁটতে বাম হাতের ঘড়িটাতে সময়টা দেখে নিল। সময় 4টা 39। অনেকটা সময় হয়েছে সবাইকে চট্টগ্রাম শহরে পৌঁছাতে। অনেকটা সময় হয়েছে সবাইকে চট্টগ্রাম শহরে পৌঁছাতে। এতক্ষণ সময় অন্তত আসিফকে এই হসপিটালে দেখার কথা রিদ খানের পাশে। সবাই জানে আসিফ রিদ খানের ডান হাত। সেই সুবাদে আসিফের আশেপাশেই কোথাও একটা হওয়ার কথা। নির্দিষ্ট কেবিনের দরজা ঠেলে আরিফ ভেতরে প্রবেশ করতে মায়ার হৃদকে পেল এক আপত্তিকর অবস্থায়। আরিফ হতভম্ব হয়ে বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ে স্তব্ধের ন্যায় জায়গায় দাঁড়িয়ে পড়ল। দরজার শব্দ পেয়ে মায়ার উপর ঝুঁকে থাকা হৃদ অল্প ঘাড় বেঁকে তাকালো দরজার দিকে। আরিফকে থমথমে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ পুনরায় একইভাবে মায়ার গলার মায়ের গলায় হাত দিয়ে সেখানকার ব্যান্ডেজটি ঠিক করে দিতে দিতে আরিফের উদ্দেশ্যে বলল, দূর থেকে না দেখে কাছ থেকে দেখলে বোধহয় পরিষ্কার দেখা যাবে। হৃদের কথার মানে বুঝতে না পেরে আরিফ অনেক লজ্জিত বোধ করলো। হৃদ খানের সাথে নিজের বোনকে জড়িয়ে এমন বাজে চিন্তা করাটা একটা বড় ভাইয়ের জন্য খুবই লজ্জাজনক। মায়া বেডে শুয়ে হৃদ মায়ের মুখের উপর ঝুঁকে গলার ব্যান্ডেজ ঠিক করার দৃশ্যটা যে কেউ দরজা দিয়ে প্রবেশ করলে আরিফের মতো একই চিন্তা ভাবনা করত। দূর থেকে দুজনকে ওষ্ঠ মিলনের মতো এমনটাই দেখা যায়। আরিফ নিজের ভাবনার চিত্তে লজ্জিত হয়ে গম্ভীর গলা কাশল। মায়ের বেডের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আপনি আমার বোনের জন্য অনেক করেছেন ভাই, আমরা আপনার কাছে ঋণী হয়ে গেলাম। আরিফের কথায় হৃদ মায়ের গলার ব্যান্ডেজ ঠিক করে উঠে দাঁড়াতে দাঁড়াতে আরিফের উদ্দেশ্যে সরাসরি বলল, হৃদ, তোমার ঋণ তোমার ঋণ হয়ে থাকার জন্য তো আমি কিছু করিনি। আমি যা করেছি আমি আমার জন্য করেছি ব্রো। হৃদের হৃদের সোজাসাপটা কথাটা বুঝেও না বোঝার মতো রইল আরিফ। আপাতত হৃদ মায়াকে পছন্দ করে, এমনই সে বুঝতে চায়। এসব বিষয়ে পরে কথা বলবে হৃদের সাথে। কিন্তু মায়া বিছানায় শুয়ে ভয়ার্ত মুখে তাকালো হৃদ ও আরিফের দিকে। সঙ্গে ওরাও তাকালো মায়ার ভয়ার্ত মুখের দিকে। চোখাচোখি হলো তিনজনেরই। মায়ের ভয়ার্ত মুখটার সঠিক কারণ আপাতত আরিফ বা হৃদ দুজনই জানে না। আরিফের ধারণা মায়া হয়তো রাতে ওর হারিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে আরিফকে ভয় পাচ্ছে। আর হৃদের ধারণা হৃদ হয়তো আরিফকে ওদের দুজনকার মধ্যকার আর হৃদের ধারণা হৃদ হয়তো আরিফকে ওদের দুজনকার মধ্যকার বৈবাহিক সম্পর্কের কথাটা বলে দিবে সেটার জন্য ভয় পাচ্ছে, যেটা অলরেডি আরিফ অবগত। এখন আরিফ এই কথাটা কতটা বিশ্বাস করেছে সেটা আরিফের সঙ্গে কথা বললেই বুঝতে পারবে হৃদ। অথচ মায়াকে নিয়ে আরিফ ও হৃদের দুজনেরই ভ্রান্তি, ভুল ধারণা ছিল। মূলত মায়া হৃদকে নিয়ে ভয় পাচ্ছিল। আরিফ কথার মাঝে হৃদকে এটা না বলে দেয় মায়া অন্য কারোর সাথে এঙ্গেজড, তাহলে সব শেষ। হৃদ মায়াকে আস্ত রাখবে না। যে যত্ন মায়ার এখন সে করছে যে যত্ন মায়ার এখন করছে ওর স্বামী যদি জানতে পারে মায়া হৃদের অগোচরে অন্যের নামে রিং পড়েছে, তাহলে কি করবে আল্লাহ জানে। মায়া ভয়ে ভয়ে বাম হাতের অনামিকা আঙুলের রিংটার দিকে তাকালো। মায়ার তাকানোতে হৃদও সেই দিকে তাকালো। মায়াকে ভয়ার্ত দৃষ্টিতে হাতের গোল্ডের রিংটার দিকে তাকিয়ে থাকতে দেখে হৃদের দৃষ্টি তীক্ষ্ণ হয়। এই রিংটা মায়ের হাতে দেখেনি হৃদ, হয়তো নতুন পড়েছে। এত ঝামেলার মাঝে এতক্ষণ হৃদ এই রিংটা লক্ষ্য করেনি। কিন্তু এখন মায়াকে এই রিংটা নিয়ে ভয়ার্ত হতে দেখে হৃদের দৃষ্টি গাঢ় হচ্ছে মায়ের উপর। মায়া ভয়ে ভয়ে দৃষ্টি করে হাতের রিংটা থেকে চোখ সরিয়ে উপরে তাকাতেই চোখাচোখি হয় হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে। ভয়ার্ত মায়ের কলিজা শুকিয়ে এলো হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। মায়া বুঝলো পরিস্থিতি এখন মায়ের বিরুদ্ধে যেতে চলেছে। সেজন্য মায়া পূর্ব প্রস্তুতি নিয়ে শোয়া থেকে উঠে বসতে চাইলেই অসাবধানতায় মায়ের হাতের ক্যানোলায় টান লাগতেই স্যালাইনের নলে রক্ত উঠে পাইপে। হৃদ বিরক্ত চোখে মায়াকে দেখে স্যালাইনের নল ঠিক করতে করতে বলল, কি সমস্যা? উঠছো কেন? কি চাই বললেই তো হয়। মায়া ভয়ে ভয়ে মিথ্যা পানি তৃষ্ণার আর্জি জানিয়ে বলল, পানি খাবো, একটু পানি দিবেন? হৃদের বিরক্তি যেন দ্বিগুণ হয়ে গেল। মায়ের দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করে বলল, স্যালাইন চলছে না, আবার পানি কিসের? পানি লাগবে না, চুপচাপ শুয়ে থাকো। তার কথায় সত্যি সত্যি মায়া চুপ মেরে গেল ভয়ে।
হৃদের মায়ার প্রতি অধিকার বোধের জায়গাটা আরিফের ভালো লাগলো না, কেমন একটা বেমানান লাগলো। বোন তার, অথচ সে তার বোনের সঙ্গে দেখা করতে পুরো 5 ঘন্টা সময় লাগলো। আবার এখন নামহীন হৃদের অহেতুক অধিকার বোধের অবৈধ সম্পর্ক ঘোষণা করে। আরিফ নিজের বোনকে কোনো অবৈধ সম্পর্কে জড়াতে দেখতে চায় না। মায়া ছোট মানুষ, সবকিছুর বোঝ এখনো হয়নি ওর। হৃদের কিন্তু হৃদ খান বয়সে এত বড় মানুষ হয়ে কিভাবে তার বোনের দিকে নজর দেয়। হৃদের মায়াকে ধমকানো নিয়ে আরিফ অনেকটা অসন্তুষ্ট গলায় বলল, আপনি আমার বোনের জন্য অনেক করেছেন ভাই, আমি সত্যি সত্যি ঋণী হয়ে থাকবো সারা জীবন, কিন্তু এবার আমার বোনের দেখাশোনা আমাকে করতে দিন। আপনি বরং বাসায় যান, আপনার রেস্ট করা প্রয়োজন, বাকিটা না হয় আমি দেখে নিলাম ভাই। আরিফের অসন্তুষ্টিতে শুধু হৃদ নয়, আরিফের অসন্তুষ্টি শুধু হৃদ নয়, মায়াও বুঝতে পারলো। কিন্তু হৃদ সেদিকে বেশ একটা মনোযোগী না হয়ে মায়ের স্যালাইনের নল ঠিক করতে করতে আরিফের উদ্দেশ্যে সোজাসাপটা গলায় বলল, আমার প্রয়োজনটা তোমার অজানা নয় আরিফ, তাই আমাকে রেখে আগে নিজেকে সুস্থ করো। আই থিংক ইউ নিড রেস্ট। বরাবরই হৃদের কথায় অসন্তুষ্ট হচ্ছে আরিফ। হৃদ তার কথায় পরিষ্কার জানাচ্ছে সে তার বোনকে পছন্দ করে, আর এই বিষয়টা আপাতত আরিফ এড়িয়ে যেতে চাচ্ছিল। কিন্তু হৃদের সরাসরি বলাতে এবার আরিফ অনেকটা সরাসরি বলল, আপনি একজন সম্মানিত মানুষ, আমি আপনাকে অনেক সম্মান করি ভাই, তাই আপনি এমন কোনো কথা বা আবদার করবেন না যেটা আমি বা আমার পরিবারের দ্বারা রাখা সম্ভব নয়। আশা করছি আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। আমার বোন মায়া অলরেডি এঙ্গেজড, বিশ্বাস করার জন্য চাইলে আপনি ওর বাম হাতের অনামিকা আঙুলের এঙ্গেজমেন্ট রিংটা দেখতে পারেন। আমরা ওর বিয়ে ইতিমধ্যে ঠিক করে রেখেছি, আর কিছুদিন বাদই ওর বিয়ে এতটুক বলছে। এতটুকুই বলছে। তারপরে হচ্ছে আরিফের বাকি কথা শেষ করার আগেই হৃদ যে হাতে মায়ার সেলাইনের নল ঠিক করছিল, সেই একই হাতে সেলাইন পাইপ শট টেনে ছিঁড়ে উল্টে ফেললো ফ্লোরে। কয়েক সেকেন্ডের ব্যবধানে হৃদের আকস্মিক কাণ্ডে মায়া আরিফ দুজনেই আতঙ্কে চেঁচিয়ে উঠল ভয়ে। আরিফ চেঁচায় মায়ের হাতের ক্যানোলা ছিঁড়ে সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে দেখে। মায়ের সেই রক্ত বন্ধ করতে অপর হাতে রক্তাক্ত হাতটি চেপে চিৎকার করতেই আরিফ হৃদকে ধাক্কা দিয়ে সরিয়ে হৃদের জায়গায় দাঁড়িয়ে মায়াকে দুহাতে জাপটে জড়িয়ে ধরল উত্তেজিত ভঙ্গিতে। কিন্তু ততক্ষণে মায়ার হাতে উল্টো পিঠে থাকা ক্যানোলার সুইচে মায়ার হাত ছিঁড়ে সাদা বেট অনেকটা রক্তাক্ত হলো। আরিফ অস্থির ভঙ্গিতে মায়ের সেই রক্তাক্ত হাত চেপে ধরতেই কক্ষে আরো একটা ভয়ঙ্কর শব্দে ভাঙচুর হলো। ভাই বোন দুজনেই চমকে ওঠার মতন পেছনে তাকাতেই দেখলো কেবিনে থাকা পানির ফিল্টারটি হৃদ ততক্ষণে উল্টে ফেলেছে ফ্লোরে। ভয়ার্ত মায়া হৃদের টকবক করার রাগের তোপে নিজের কান্না ভুলে থরথর করে কেঁপে উঠল আরিফের বাহুতে সিটিয়ে। আরিফ এক হাতে মায়াকে জড়িয়ে অনেকটা রাগ ক্ষোভ প্রকাশ করে হৃদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, টাকার গরমে ভদ্রতা ভুলে গেছেন আপনি। এবার যদি আমিও আপনার মতো অভদ্র হয়ে যাই তাহলে কিন্তু খুবই খারাপ হবে হৃদ ভাই। আমার বোনকে আঘাত করার রাইট আপনাকে কে দিল? কে আপনি? হ্যাঁ, বাবার টাকা থাকলে সেই গরম নিজের বাসায় গিয়ে দেখাবেন, আমার সামনে নয়। আমরা আপনার টাকায় চলি না যে আমার বোনকে আঘাত করবেন। আপনি বের হন কেবিন ছেড়ে এক্ষুনি, নয়তো আমি ভুলে যাব আপনি কে। আমাকে বাধ্য করবেন না আপনার গায়ে হাত তুলতে ভাই, আপনি বেরিয়ে যান। আরিফের চিৎকার, রাগে টকবক করা হৃদের মস্তিষ্ক আরো জ্বলে উঠল আরিফের কথায়। অগ্নিশেখার মতন কপালের রগ, হাতে উল্টে পিঠের রগ পর্যন্ত ফুলে উঠল তৎক্ষণাৎ। মায়া আরিফকে থামাতে চাইলো কিন্তু হৃদকে অপমান করা থেকে মায়া আরিফকে থামাতে চাইলো হৃদকে অপমান করা থেকে, কিন্তু রাগান্বিত হৃদ আরো হিংস্রতা প্রকাশ করলো। এগিয়ে এসে এক থাবায় আরিফের বাহু হতে মায়াকে টানলো। মায়ার শরীরের কম্পন তখন আরো বাড়লো হৃদের শক্ত হাতের থাবার টানে। হৃদ মায়ের হাত টেনে রাগে রিরি করে বলল, তোকে বলেছিলাম আমার সাথে বেইমানি না করতে, তারপরও করলি। শশী আর তুই একই, সব কয়টা বেইমান, কয়টা পুরুষ লাগে তোদের? হৃদের কথায় রাগান্বিত আরিফ আরো ক্ষিপ্ত হলো। কথা নেই বার্তা নেই, হঠাৎ কি এমন হলো যে হৃদ খান ওর বোনকে বারবার আঘাত করতে চাইছে? চোখের সামনে নিজের বোনকে কেউ আঘাত করতে চাইবে আর সেটা কোনো ভাই চুপ করে বসে থেকে দেখবে এমন সেটা কোনো ভাই চুপ করে বসে থাকবে না। আচ্ছা, লাইনটা আবার পড়ি, হ্যাঁ একটু এলোমেলো হয়েছে। হুম
এত ঠান্ডা লাগছে আমি আসলে কথাই বলতে পারতেছি না। যাই হোক, চোখের সামনে নিজের বোনকে কেউ আঘাত করতে চাইবে আর সেটা কোনো ভাই চুপ করে বসে থাকবে না। মানে এভাবে লেখা উচিত ছিল যে সেটা কোনো ভাই চুপ করে বসে থেকে দেখবে না। যাই হোক, আরিফের বোন এমনি অসুস্থ। হৃদের করা আঘাতগুলো মায়াকে নতুন করে আবারও জখম করছে। তাছাড়া কিসের বেইমানির কথা বলছে হৃদ খান? কি এমন সম্পর্ক মায়ার সাথে তার? প্রেমের সম্পর্ক ভেঙেও তো মানুষ অন্য জায়গায় বিয়ে করে। এমনটা তো না যে মায়ার ওনার বিয়ে করা বউ এমনটা তো না যে মায়া ওনার বিয়ে করা বউ। তার জন্য মায়াকে অন্য কোথাও বিয়ে দেওয়া যাবে না। বিয়ে দিলে সেটা বেইমানি হবে। এমন কিছুই তো না। তাহলে কিসের এত রাগ ক্ষোভ হৃদ খানের মায়ের উপর? বড় ভাই হিসাবে আরিফ মায়ের উপর করা হৃদের আঘাতগুলো কখনো মেনে নেবে না। হৃদের থাবার সঙ্গে সঙ্গে আরিফও মায়াকে বাহুতে জড়িয়ে উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গেই। হৃদের মুখোমুখি হয়ে মায়াকে প্রোটেক্ট করতে চেয়ে রাগান্বিত ভঙ্গিতে মায়ের হাতটা হৃদ থেকে ছাড়াতে চাইলে হৃদের শক্তির সঙ্গে আরিফ পেরে উঠতে না পেরেই ওই হাতে সে তৎক্ষণাৎ হৃদের শার্টের কলার চেপে ধরে চিৎকার করে বলে উঠল, আমার বোনকে ছাড়, নয়তো আজ আমি তোকে ছাড়বো না। আমার বোনের গায়ে হাত তোলার সাহস কিভাবে পেলি কাপুরুষের দল? আমার সাথে আয়, নিজের পুরুষত্ব দেখা দেখি। তোর তো বাপ মা ঠিক নেই, সেজন্য একটা কাপুরুষ হয়েছিস। মেয়েদের গায়ে হাত তুলতে নেই, সেটা পরিবার শিক্ষা দেয়। কিন্তু তোর তো পরিবারই নেই। যার পরিবারের বাপ মা ডিভোর্সি হয় তার ছেলেগুলো এমন বেজন্মা আর কাপুরুষ। আরিফ থামে। সে থামে সে থামে না, তাকে থামতে বাধ্য করে হৃদ। হঠাৎ বিকট শব্দে আতঙ্কিত মায়া চিৎকার করে। সেও চুপ মেরে থরথর করে কাঁপে। অশ্রুসিক্ত আতঙ্কিত চোখে তাকিয়ে রইল। হঠাৎ মন্ত হয়ে যাওয়া আরিফের দিকে। ঝিম মেরে দাঁড়িয়ে থাকা আরিফ কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎই কপালের কার্নিশ বেয়ে তাজা রক্ত গড়িয়ে কাঁধের উপর পড়তেই মায়া পুনরায় আতঙ্কিত ভঙ্গিতে ভাই ভাই বলে চিৎকার করে উঠল, আরিফকে জড়িয়ে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচাতে। কিন্তু অসুস্থ মায়া বিছানায় হাঁটু ভেঙে দাঁড়িয়ে থাকার কারণে আরিফের বলিষ্ঠ শরীরের ভার নিতে না পেরে আরিফ সহ মায়াও পড়তে নিলে কোথা থেকে আসিফ হঠাৎ দৌড়ে এসে আরিফকে জাপটে ধরলো পড়া থেকে বাঁচাতে। আতঙ্কিত দৃষ্টিতে সামনে তাকাতেই দেখলো হৃদকে রাগান্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে। হঠাৎ পরিস্থিতি কি হলো সেটা বুঝতে আরিফ চোখ আউড়িয়ে তাকালো ফ্লোরে ভেঙে পড়ে থাকা কাচের টুকরোগুলোর দিকে। পরিবেশ দেখে যতটা বুঝতে পারলো আরিফ, সেটা হলো হৃদ ভাই নিজেই আরিফের মাথায় এই গ্লাসটা ভেঙেছে হয়তো। কিন্তু কেন? সেটা কি জানে না আসিফ? কারণ আসিফ হৃদের জন্য খাবার আনতে গিয়েছিল রেস্টুরেন্টে। কাল রাত থেকে মায়ের জন্য দৌড়দৌড়ি করায় হৃদ না খেয়েছিল। সকাল থেকে কিছুই খায়নি। সেজন্য হৃদের সুগার ফল করেছে বলে আরিফ হসপিটালে পৌঁছেই হৃদের জন্য খাবার আনতে যায়। কিন্তু ফিরে আসতে আসতে এত বড় ঝামেলা হয়ে যাবে বুঝতে পারেনি আসিফ। আরিফের মতো শান্ত ছেলেকে হৃদ কেন মারবে তাও বুঝতে পারছে না। যেখানে মায়ের বড় ভাই আরিফ, সেখানে হৃদের আরিফকে আঘাত করার প্রশ্নই ওঠে না। তবে আসিফ বিশ্বাস করে নিশ্চয়ই এখানে এমন কিছু একটা হয়েছে যার জন্য হৃদ মেজাজ হারিয়ে আরিফকে আঘাত করেছে। আসিফ এই মুহূর্তে কিছু জানতে চায় না, কারণ এই নিয়ে কাউকে প্রশ্ন করার মতো পরিস্থিতি নেই। বরং আসিফের প্রয়োজন এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়া। হৃদ, মায়া, আরিফ তিনজনই অসুস্থ। হৃদকে হাইপার করাও এই মুহূর্তে ঠিক হবে না বলেই আসিফ আরিফকে পেছন থেকে জড়িয়ে ধরে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে মায়ের উদ্দেশ্যে বলল, ভাবি আপনি শান্ত হন, আরিফ ঠিক আছে, আমি দেখছি আরিফকে। উত্তেজিত আতঙ্কিত মায়া অস্থির ভঙ্গিতে আরিফের জন্য কাঁদতে লাগলো। মায়া চায়নি আজ এমন কিছু একটা হোক। মায়া এমনি সবকিছু আজ রাতে বলে দিত হৃদকে, কিন্তু এর মধ্যে এসব হয়ে গেল। একদিকে ভাই, অন্যদিকে স্বামী। কারোর পক্ষ নিতে পারবে না ও। একজনের পক্ষ নিয়ে কথা বললে অপরজনকে অপমান করা হবে। অসহায় মায়া নিরুপায় হয়ে অঝরে কাঁদতে লাগলো। সে কোনো কালেই ভাবেনি এমন পরিস্থিতি হবে। মায়া জানে আজকের মতো অপমান হৃদকে কেউ করেনি হয়তো। কেউ হৃদকে কখনো আরিফের মতো সরাসরি এতটা গালি দিয়ে অসম্মান করেনি। মা বাপ তুলে নাই হয়তো জীবনে কেউ কখনো হৃদের শার্টের কলার চেপে ধরার সাহস পেয়েছে কিনা সন্দেহ। অথচ আজ মায়ের জন্য মায়ের দুটো ভালোবাসার মানুষই অসম্মানিত হলো।
মায়া আরিফকে ছেড়ে হৃদের দিকে তাকাতেই চোখাচোখি হলো হৃদের হিংস্রত্ব রক্তিম দুটো চোখের দিকে। অপরাধ বোধে মায়ার চোখ নেমে আসলো হৃদের ডান হাতের দিকে। সেখান দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে হাতের পৃষ্ঠদেশ ছিঁড়ে মধ্যমা আঙুল বেয়ে ফ্লোরে। তখন ওইভাবে হঠাৎ কাচের গ্লাসটি আরিফের মাথায় ভাঙার কারণে হৃদের হাতও কেটেছে কাচের টুকরো গেঁথে। আতঙ্কিত মায়া হৃদকে আহত হতে দেখে উত্তেজিত ভঙ্গিতে হৃদের হাত ধরতে চাইলে তৎক্ষণাৎ মায়া গাল চেপে ধরে সেই রক্তাক্ত হাতে হৃদকে আতঙ্কিত মায়া হৃদকে আহত হতে দেখে উত্তেজিত ভঙ্গিতে হৃদের হাত ধরতে চাইলে তৎক্ষণাৎ মায়া গালে চেপে ধরে সেই রক্তাক্ত হাত। অসুস্থ মায়ার গালের মাড়ি ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো হৃদের শক্ত হাতের থাবায়। হিংস্রতম হৃদ রাগে হিসিয়ে মায়ার চোখে চোখ রেখে বলল, দরদ দেখাস আমাকে? তোর দরদের কাঙাল আমি? আমাকে বেজন্মা কাপুরুষ মনে হয়? আমার বাপ মাকে তুলে আজ পর্যন্ত কেউ কিছু বলার সাহস পায়নি। কি ভেবেছিস বউ বলে তোকে আর তোর ভাইকে ছাড় দিয়ে দিব আমি? আমার বউ হয়ে আমাকে জীবিত রেখে অন্যের সাথে এঙ্গেজড হলে আমি কি সেই বউকে ছেড়ে দিব? তুই বেইমানি করবি আর আমি সেটা সহ্য করব ভেবেছিস? আমাকে সস্তা মনে হয়? হৃদের আঘাতে ঝিমিয়ে পড়া আরিফ স্বস্তির হতে হতে পুনরায় হৃদকে মায়ার গাল চেপে ধরতে দেখে সেও একইভাবে এগিয়ে এসে হৃদকে ধাক্কা মারতে চাইলে হৃদ মায়ার গাল ছেড়ে তৎক্ষণাৎ আরিফের শার্টের কলার এক হাতে চেপে নিজের মুখোমুখি করে। আঙুল তুলে রক্তিম চোখে রাগে দাঁতে দাঁত পিষে বলল, একই ভুল বারবার নয়, এবার আর ক্ষমা করব না। সম্পর্ক ভুলে যাব, সোজা উপরের টিকিট হাতে ধরিয়ে দিব। জানে ভয় কর, আমি ভালো মানুষ না। হৃদের হুমকিতে আরিফ দমে যাওয়ার মতো ছেলে না। মূলত আরিফ বড় ভাই হিসাবে মায়াকে প্রোটেক্ট করতে চাইছে হৃদের থেকে, কিন্তু আরিফ এটা জানতো না মায়া হৃদের বউ হয়। আর এজন্যই হৃদ মূলত এতটা ক্ষিপ্ত হচ্ছে হৃদের সাথে মায়ার বেইমানি করা নিয়ে। হৃদের ধারণা মায়া হৃদের অগোচরে অন্য কারোর সাথে এঙ্গেজড হয়েছে, তার মানে সুযোগ মতো বিয়েটাও করে নিত হৃদকে অন্ধকারে রেখে। স্বাভাবিক ক্ষেত্রে সকল ছেলে হৃদের মতো এতটা রিয়্যাক্ট না করলেও স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ রিয়্যাক্ট করত নিজের ভালোবাসার বউয়ের দ্বিতীয় পুরুষের জন্য বিয়ের প্রস্তুতি নিতে দেখলে। অক্ষত আরিফ হৃদের হুমকিতে দমে না গিয়ে পুনরায় হৃদের শার্টের কলার চেপে ধরতে চাইলে হৃদ রাগে মেজাজ হারিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে আরিফকে আঘাত করতে চাইলে বাধা দেয় মায়া। তৎক্ষণাৎ হৃদকে জাপটে ধরে আকুতির স্বরে কেঁদে উঠে বলল, প্লিজ আমার ভাইকে আর আঘাত করবেন না আপনি। আমার জন্য অনেক অসম্মান হয়েছে ভাই। আরিফ ভাই আমাদের বিয়ের সম্পর্কে কিচ্ছু জানে না। প্লিজ ভাইয়াকে ছেড়ে দিন। আসিফ ভাইয়া প্লিজ আপনি আরিফ ভাইয়াকে একটু ধরুন প্লিজ। মায়ের কান্না আকুতিতে আরিফের হাত থেমে যায়। আরিফের মনে হলো সে মায়ের মুখে কিছু ভুল শুনেছে। এতক্ষণ আরিফের মনে হয়েছিল হৃদ খান বাড়াবাড়ি করছে মায়াকে পছন্দ করা নিয়ে, কিন্তু এখন মায়ের স্বীকারোক্তিতে মনে হচ্ছে হৃদ নিজের জায়গায় হয়তো ঠিক। বউ বেইমানি করলে সব পুরুষ পাগল হয়, রাগারাগিতা তো স্বাভাবিক, কিন্তু তার বোন হৃদ খানের সত্যি বউ। আরিফের হাত ঢিলে হয়ে আসলো হৃদের কলারে। মায়ের দিকে অবিশ্বাস্য নজরে চাইতেই আর আসিফ পেছন থেকে তৎক্ষণাৎ আরিফকে জাপটে জড়িয়ে হৃদের থেকে ছাড়িয়ে পিছনে গেল। আরিফ সরে যেতেই হৃদ মায়াকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিতে দিতে হিসিয়ে বলল, তোর ভাইকে অসম্মান করব না? ভাইয়ের জন্য খুব জ্বলে না? তুই যে আমাকে আমার বিয়েটাকে অসম্মান করলি সেটা এজন্য তুই আমার কাছ থেকে সময় চেয়েছিলি নিজের পরিবারের থেকে সত্যিটা লুকিয়ে অন্য কারোর বউ হওয়ার জন্য। মায়া বেড থেকে অপর পাশে দাঁড়ালো মাথা নিচু করে। তীব্র অপরাধ বোধে আছড়ে কাঁদতে লাগলো অঝরে। মায়ের দিকটা কেউ শুনতেই চাইছে না। মায়া খুব ভালোবাসে নিজের স্বামী হৃদ খানকে। মায়া নিজের জান দিত, তারপরে এই বিয়েটা কখনোই করতো না। সেখানে আজ মায়াই দোষী হয়ে গেল হৃদের চোখে। মায়া প্রথম থেকেই জানতো এই বিয়েটার সত্যিটা শুনে যেভাবে আরিফ অবিশ্বাস করেছে মায়াকে, ঠিক তার থেকে দ্বিগুণ রিয়্যাক্ট করতো যদি সেদিন মায়া নিজের পরিবারকে এই সত্যিটা বলে দিত। তখন ওই অবস্থায় যদি মায়া কোনোভাবে হৃদকে বা অন্য কাউকে এই বিয়েটা সম্পর্কে বলতো, তাহলে মায়াকে ঘরবন্দি করে চেয়ারম্যানের ছেলের সাথে বিয়েটা দিয়ে দিত মায়ার বাপ চাচা। তখন হৃদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পেত না সে। তবে মায়া চট্টগ্রামে এসে হৃদকে সত্যিটা জানায়নি, কারণ হৃদকে সত্যিটা বলার মতো উত্তম সময় তখনও ছিল না। হৃদকে কিছু বলা মানে ওদের দুজনের বিয়েটা দুই পরিবারের মাঝে জানাজানি হয়ে যাওয়া একই কথা ছিল, আর গোপন থাকতো না বিষয়টি। মাত্র ভাইয়ার বোনের বিয়ে হয়েছে ওই পরিবারে।
এর মধ্যে মাসখানেক সময় না গড়ালেও ছোট বোনের বিয়েটা প্রকাশ পেলে দুই পরিবারের ঝামেলা সৃষ্টি হবে ভেবে মায়া চাচ্ছিল অন্তত ওর বোনের বিয়েটা মাসখানেকের মতো সময় পার হোক, তারপর না হয় দুই পরিবারদের মায়াদের বিয়েটা জানাজানি হোক। হৃদ শান্ত মস্তিষ্কের মানুষ নয়। মায়াকে এর বিয়ে দিতে চাইছে এই বিষয়টা শুনে সে মায়াকে নিজের কাছে রাখতে চাইতো। এর মধ্যে যদি দুই পরিবারের কেউ বাধা দিত, তার পরোয়া না করে মায়াকে নিয়ে যেত নিজের সঙ্গে। মায়া এমনটা চায় না। মায়া চায় দুই পরিবারের সবাইকে পাশে নিয়ে হৃদের সাথে বিয়ে আগাতে। মায়ার অঝোরের কাদার মধ্যেই শোনা গেল আসিফের গলার স্বর। আরিফকে বলছে সে, তুমি আমার সাথে আসো আরিফ। ভাই ভাবি ওনারা দুজন বিবাহিত, তাদের মধ্যে আপাতত আমাদের না দাঁড়ানো উচিত। তোমার সকল প্রশ্নের উত্তর আমি দিব, চলো। প্রথমে মায়ের মুখে, এখন আসিফের মুখে একই কথা শুনে স্তব্ধতায় নিশ্চুপ মেলে গেল আরিফ। তীব্র অবিশ্বাসে হঠাৎ কেমন মাথা ঘুরিয়ে উঠতেই আসিফ আহত আরিফকে টেনে কেবিন থেকে বেরিয়ে গেল, যাতে আবারও হৃদের মুখোমুখি হয়ে আহত না হয়। রক্তাক্ত আরিফ হৃদের আঘাতে কপাল ফেটে রক্তে চুপচুপ হয়ে কপাল, গলা আর সাদা শার্টের বুকের কাছটার কিছু অংশ। রক্তাক্ত আরিফ হৃদের আঘাতে কপাল ফেটে রক্তে ছুপছুপ হলো কপাল, গলা আর সাদা শার্টের বুকের কাছটার কিছু অংশ। আহত হৃদ হয়েছে, তবে সেটা আরিফকে আঘাত করতে গিয়ে হাত কেটেছে। মায়া হৃদের ভয়ে পেছাতে পেছাতে কেবিনের এক কোনায় গিয়ে দাঁড়ালো। পরিস্থিতি এমন ভয়াবহ আর ভয়ঙ্কর রূপ নেবে সেটা কেউ বুঝতে পারেনি। হৃদের চোখে মুখে মায়াকে ঘিরে শুধু অবিশ্বাস আর বেইমানির প্রহরতা খেলা করছিল। হৃদকে মায়া এত ভালোবাসে, সেটা প্রকাশ করার পরও কিভাবে সেই নারী তার সেই ভালোবাসার পুরুষটির সাথে বেইমানি করতে পারে সেটা জানা ছিল না হৃদের। মায়া সবসময় বলে সে হৃদকে অনেক ভালোবাসে, তাহলে হৃদের সাথে বেইমানিটা করলো কেন, কিসের জন্য? হৃদ মনস্তাত্ত্বিক ভাবনায় আবারও মেজাজ হারিয়ে ভয়ঙ্কর রাগে শরীরের সাথে সাথে রক্তাক্ত হাতগুলো কাঁপতে শুরু করলো পুনরায়। হৃদের হাত দুটো রাগ কন্ট্রোল করতে তখনও মুষ্টিবদ্ধ ছিল, অথচ রাগের তোপে হৃদের হাতসহ গলার অ্যাডাম কাঁপছে ক্ষণে ক্ষণে। মায়ের আর হৃদের দিকে তাকানোর সাহস করতে না পেরে মাথা নিচু করেই রাখলো। হিংস্রত্বরিত আবারও মেজাজ হারিয়ে কক্ষে বেড সহ বিছানা উল্টে ফেলতে ফেলতে ফের চিৎকার করলো মায়ের উদ্দেশ্যে। মেজাজ হারিয়ে বলল, আমি জীবিত, কিন্তু তুই অন্য কারোর। আমি মরে গেলে কি করবি? আমাকে ভুলে সংসার করবি? কিভাবে পারলি আমার সাথে বেইমানিটা করতে? তোর বুক কাঁপলো না? জীবনের সব চলবে, তোকে হারিয়ে একা থাকা চলবে, কিন্তু বেইমানি নট অ্যালাউ। হৃদের কথায় মায়া দুহাতে মুখ চেপে কাঁদতে লাগলো অপরাধ বোধে। হৃদ কথাগুলো শেষ করে রাগে কিরমির করে তৎক্ষণাৎ কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজার কড়া আঘাতে দেয়াল সহ দরজাটি কেঁপে উঠল দেয়ালের সঙ্গে বাড়ি লেগে। এই মুহূর্তে হৃদ এখান থেকে চলে না গেলে রাগের বশে মায়াকে আরো আঘাত করতে দ্বিধা করবে না বলে হৃদ বেরিয়ে গেল। মায়া হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আরো কান্নায় ভেঙে পড়ল। আজ মায়া হৃদের চোখে বেঈমান বউ হয়ে গেল। অথচ মায়া নিজের স্বামীকে কতটা ভালোবাসে সেটা কিভাবে বোঝাবে? আজকের পর আর বিশ্বাস করতে চাইবে মায়ের ভালোবাসাকে ওর স্বামী? মায়া তো বেঈমান বউ হয়ে গেল ওর স্বামীর। মায়ের কান্নার মধ্যে হঠাৎই আরিফের কথা মাথায় আসতেই দুর্বল শরীরে মায়া তৎক্ষণাৎ হৃদের পিছন পিছন সেও দৌড়ে বের হয়ে দেখলো আরিফ হসপিটালের করিডোরে মাথা ঝুঁকে মত্ত হয়ে বসে আছে। ঝুঁকে থাকা কপাল থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে দু পায়ের মাঝের ফ্লোরে। ব্যস্ত আসিফ কিছু একটা বোঝাচ্ছিল আরিফকে, হয়তো নিজেকে ট্রিটমেন্ট করাতে, কিন্তু নিস্তব্ধ আরিফ তখনও মত্ত হয়ে নিশ্চুপ বসে। মায়া বুঝতে পারলো আজ মায়ার জন্য আরিফের আত্মসম্মানে আঘাত লেগেছে অনেক। যেমনটা হৃদ অসম্মানিত হয়েছে, ঠিক তেমনটা আরিফও হয়েছে। মায়ার অপরাধ বোধে এগুলো আরিফের দিকে। হৃদকে দেখা গেল আসিফ আরিফের সামনে দিয়ে রাগান্বিত ভঙ্গিতে চলে যেতে। হৃদকে চলে যেতে দেখে আসিফ এক পলক পেছন থেকে আসা মায়ের দিকে তাকিয়ে হৃদকে ভাই ভাই করে উঁচু স্বরে ডেকে হৃদের পিছন পিছন দৌড়াতে চাইলেও আবারও থেমে যায় মায়া ও আরিফকে রক্তাক্ত অবস্থায় দেখে। এই মুহূর্তে ভাই বোন দুজনের ট্রিটমেন্ট দরকার, সেই সাথে হৃদও দুর্বল, সুগার ফল করেছে। এই অবস্থায় হৃদকে
সুগার ফল করেছে। এই অবস্থায় হৃদের হুঁশ কম থাকে। জেদের বশে হৃদ একা ড্রাইভ করতে গেলে নিশ্চিত কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। অস্থির চিন্তিত আসিফ পুনরায় আরিফের পাশে দাঁড়ালেও হৃদের জন্য ছটফট করতে লাগলো ক্ষণে ক্ষণে। বারবার হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আরো চিন্তিত হতে লাগলো। আসিফের ছটফট করার মধ্যেই মায়া এসে আরিফের পায়ের কাছটায় বসলো, ধোয়াতে আরিফের পা জড়িয়ে। আরিফের কাছে ক্ষমা চেয়ে চেয়ে অঝরে কাঁদতে কাঁদতে বলল, ভাই আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অসম্মান করতে চাইনি। পরিস্থিতি এমন হবে আমি কখনো বুঝতে পারিনি। আমি তোমাদের দুজনের আমি তোমাদের দুজনের অপরাধী ভাই। আমার জন্য আজ তোমাদের দুজনের অসম্মান হলো। আমি সত্যি এমনটা চাইনি। আমার ভুল হয়েছে ভাই, আমাকে ক্ষমা করো। মন্ত আরিফ তখনও নিশ্চুপ ছিল। হ্যাঁ, একটা শব্দ পর্যন্ত করলো না। মায়ার প্রতি বিশ্বাসটা আজ হৃদের মতো আরিফও হারিয়ে ফেললো। আজ আরিফের আত্মসম্মানে আঘাত পেয়েছে খুব। আরিফ মাথা তুলে মায়ের দিকে না তাকিয়ে ওই অবস্থায় ব্যর্থ গলায় বলল, আমাকে এতদিন সত্যিটা বললি না কেন? আরিফের ভাঙা গলার আরিফের ভাঙা গলায় মায়া আরও কেঁদে উঠল। মায়া বুঝতে পারছে না আরিফ কতটা কষ্ট পেয়েছে মায়ার দ্বারা। মায়া একই ভঙ্গিতে আরিফের পা জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম ভাই। সত্যি জানলে তোমরা কিভাবে নিবে সেই ভয়ে কখনো বলতে পারিনি। আমায় ক্ষমা করে দাও ভাই, আমি এসবের কিছুই চাইনি, কিছুই না। মায়ের কথায় আরিফ তেমন কিছুই আর বলল না। বুক ভারীর দীর্ঘশ্বাস গোপন করে আবারও নত মস্তিষ্কে বলল, হাতের রিংটা দে। মায়া তৎক্ষণাৎ নিজের অনামিকা আঙুলে থাকা এঙ্গেজমেন্ট রিংটা খুলে আরিফের দিকে বাড়িয়ে দিতেই সেটা হাতে নিল আরিফ। মায়ের দিকে না তাকিয়ে শুধু উঠে দাঁড়াতে দাঁড়াতে মায়ের উদ্দেশ্যে একটু করে বলল, আরিফ আয়। আরিফ করিডোর ধরে সামনে হাঁটতে চাইলে বাধা দেয় আসিফ। বলে, তুমি অসুস্থ আরিফ, তোমার ট্রিটমেন্ট প্রয়োজন। কপালে রক্ত পড়া বন্ধ না করলে তুমি সমস্যায় পড়বে। আসিফের কথায় আরিফ ক্লান্তিতে হেসে বলল, হৃদয়ের অনেক রক্তহরণ হচ্ছে আর হৃদয়ের অনেক রক্তহরণ হচ্ছে আসিফ ভাই। খুব বুক ব্যথা। কপাল তো সামান্য কেটেছে মাত্র। আপনার কাছে বুক ব্যথার ওষুধ থাকলে একটা দিন। খুব অসহনীয় জ্বলছে বুকটা। মায়া কান্না আর আরিফের ভাঙা স্বরের গভীর মায়া কান্না আর আরিফের ভাঙা সুরের গভীর কথাগুলোর মানে বুঝতে দেরি হলো না আসিফের। পরিস্থিতি এমন অসম্মানজনক হবে সেটা আসিফও কল্পনা করতে পারেনি। কিন্তু যা হবার তা হয়ে গেছে, সেটা বদলানো যাবে না। কিন্তু তাই বলে আরিফ ট্রিটমেন্ট নেবে না সেটা তো নয়। আরিফ আসিফকে পেছনে ফেলে টলমল পায়ে কয়েক কদম হাঁটতেই তীব্র দুর্বলতায় বেহুশ হয়ে পড়তে নিলে আসিফ পুনরায় জাপটে ধরলো আরিফকে। আরিফের পরপরই মায়াও একইভাবে পেছন থেকে বেহুশ হয়ে পড়ল দুর্বলতায়। কাল রাত থেকে মায়া অসুস্থ ছিল। এখন আবার হৃদের তাণ্ডবে মায়া আরো দুর্বল হয়ে পড়লে আরিফের সঙ্গে সঙ্গে সেও জ্ঞান হারালো। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে থাকা এত মানুষের ভিড় লেগে শুরু হসপিটালের করিডোরে দাঁড়িয়ে থাকা এত মানুষ ভিড় লেগে শুরু থেকে মায়াদের কাহিনী দেখছিল এতক্ষণ। কি হয়েছে সেটা সঠিক কারোর জানা নাই। জানা না থাকলেও সবাই বুঝতে পারছে মায়াদের মাঝে কোনো বড় ধরনের ঝামেলা হয়েছে। প্রথমে আরিফ, তারপরে মায়াকে বেহুশ হয়ে পড়ে যেতে দেখে বিপদে পড়লো আসিফ। কাকে রেখে কাকে ধরবে সেটা বুঝতে না পেরে তৎক্ষণাৎ চেঁচিয়ে ডাকলো হসপিটালের নার্সদের মায়াকে কেবিনে নিতে। নার্স আসাতে একটু দেরি হলেও করিডোরে থাকা অন্যান্য রোগীদের সাথে আসা কয়েকজন মহিলা এগিয়ে আসলো মায়াকে ধরতে। সবাই যখন আরিফ আর মায়াকে ধরাধরি করে কেবিনে নিতে ব্যস্ত, তখনই দেখা গেল লিফট হতে আয়ন আর রাদিফকে বেরিয়ে আসতে। হৃদ সিঁড়ি বেয়ে নিচে নেমেছে বলে হয়তো আয়নের সঙ্গে হৃদের দেখা হয়নি, নয়তো দুজনের একজন নিশ্চয়ই হৃদের সঙ্গে যেত। লিফট হতে পরিচিত দুটো মুখ বের হতে দেখেই অস্থির আসিফ তৎক্ষণাৎ উত্তেজিত ভঙ্গিতে চেঁচালো রাদিফের উদ্দেশ্যে। বলল, রাদীপ ভাই দ্রুত হৃদ ভাইয়ের পেছনে যান। ভাই অনেক অসুস্থ, যে কোনো সময় বড় কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে। কাল রাত থেকে না খাওয়ার ফলে হৃদ ভাইয়ের সুগার ফল করেছে। প্লিজ ভাই আপনি দ্রুত যান, নয়তো অনেক দেরি হয়ে যাবে। রাদীপ যেভাবে বের হয়েছিল ঠিক সেভাবেই দৌড়ালো হৃদের উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে নিচের দিকে। আয়ন রাদিফের পিছনে যেতে চাইলে আসিফ বাধা দিয়ে একই ভঙ্গিতে আয়নকে ডেকে বলল, আয়ন ভাই আপনি প্লিজ আমার সাথে আসুন। ভাবি অসুস্থ, আরিফেরও ট্রিটমেন্টের প্রয়োজন। আপনি একটু আরিফকে ট্রিটমেন্ট করুন প্লিজ। যাই হোক, এই পর্যন্ত ছিল আজকের পর্বটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আজকে আসছি। আল্লাহ হাফিজ।